এটা আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এখন দেখেন যে বিজনেস কার্ড চেনেন এমন কেউ আছেন? ভিজিটিং কার্ড, সবাই ভিজিটিং কার্ড তো চিনি, সবাই চিনেন। কি ভিজিটিং কার্ড জিনিসটা কি? ব্যবসায়িক পরিচিতি, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে এইগুলা আমরা লোকালি বলি ভিজিটিং কার্ড, ইন্টারন্যাশনালি বলা হয় বিজনেস কার্ড। ওকে, লোকালি কি বলি? ভিজিটিং কার্ড। আর ইন্টারন্যাশনালি এটাকে আমরা কি নামে জানি? বিজনেস কার্ড হিসাবে জানি। ওকে, এই যে এইগুলাই তো কি বিজনেস কার্ড, তাই না? ওকে, তো এইগুলা আমরা ডিজাইন করার জন্য তাদের একটা ইন্টারন্যাশনাল মেজারমেন্ট আছে। এই যে আমার হাতে দুইটা বিজনেস কার্ড আছে, এগুলো হলো 2 সাইডেড। ঠিক আছে, বাংলাদেশে আগে 1 সাইডেড বিজনেস কার্ড ডিজাইন করা হতো, বাট ইন্টারন্যাশনাল ডিজাইন করা হয় কয় সাইডেড? ডাবল সাইডেড। এখনও বাংলাদেশেও এটা ম্যাক্সিমাম কি ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন করা হয়। এখন আর 1 সাইডেড খুব কম বা নাই বললেই চলে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান কি করে? ডাবল সাইডেড বিজনেস কার্ডই ডিজাইন করে। এখন এটার এক সাইডকে বলা হয় ফ্রন্ট সাইড, আরেক সাইডকে বলা হয় ব্যাক সাইড। দুই ধরনের ইনফরমেশন থাকে। বাংলাদেশে এগুলোতে তো খুব বেশি ইনফরমেশন দেওয়া থাকে, সো অ্যাকচুয়ালি এগুলোতে খুব বেশি ইনফরমেশন ইউজ হয় না। বাট কোনো কোনো ক্লায়েন্ট যদি চায় তার খুব বেশি ইনফরমেশন ইউজ করতে, সেক্ষেত্রে আমাদেরকে করে দিতে হবে। বাট ডেমো পারপাসে যখন আমরা আমাদের মতো করে ডিজাইনগুলো করব, এই যে দেখেন ডিজাইনটা এখানে কয় সাইড আছে? ডাবল সাইডেড। কিন্তু ডিজাইনটা দেখেন, এটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড, অথবা এটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। দেখেন তো দুই দিকের ডিজাইন একটু চেঞ্জ, সিমিলারিটি থাকতে হবে অবশ্যই। এবং ডিজাইনগুলোর মধ্যে কন্টেন্টের ব্যাপারে দেখেন দুই দিকে দুই ধরনের কন্টেন্ট, খুবই হিজিবিজি না, একেবারে নিট অ্যান্ড ক্লিন, যেগুলোকে বলা হয় মিনিমাল ডিজাইন। একটা তো একদিকে থাকবে, যদি আমরা আপনারা আপনাদের মতো করে কোনটাকে ফ্রন্ট ধরবেন কোনটাকে ব্যাক ধরবেন সেটা আপনাদের ব্যাপার। ধরেন আমি মনে করি এটা ব্যাক, সো ব্যাক সাইডে কী থাকে? শুধুমাত্র কোম্পানির লোগো থাকে। ঠিক আছে, কখনো কখনো লোগোর সাথে আবার ওয়েবসাইটটাও থাকে। আচ্ছা, তারপরে ফ্রন্ট সাইডে কী থাকে? ফ্রন্ট সাইডে যদি জায়গা খুব বেশি থাকে, খুব বেশি ফাঁকা জায়গা থাকে, সেক্ষেত্রে কোম্পানির লোগো থাকবে, ব্র্যান্ড নেম থাকবে, অথবা ক্লায়েন্টের ইমেজ থাকতে পারে, এবং কিউআর কোড থাকলে থাকতে পারে, না দিলে সমস্যা নাই। বাট ইনফরমেশন যেগুলো আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট এবং লোকেশন, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে অ্যাড করা লাগবে। দেখেন প্রথমে কি আছে? মিচেল জনস। মিচেল জনস এটা হলো তার নাম। জেনারেল ম্যানেজার ও গ্রাফিক ডিজাইনার ও সিইও ফাউন্ডার, এগুলো হলো ডেজিগনেশন অথবা পদবি। তারপরে আছে ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, তারপরে নিচে আছে লোকেশন, এগুলো হলো কি কন্ট্যাক্ট বা বডি টেক্সট হিসাবে এগুলাকে ধরা যায়। এবার আসি আমরা সাইজের ব্যাপারে। এটা দুইটা স্ট্যান্ডার্ড আছে, দুইভাবে এগুলো ডিজাইন করা হয়। আমার হাতে দুইটা আছে। এটার কর্নারগুলো একটু রাউন্ড টাইপ, দেখেন তো কর্নারগুলো একটু রাউন্ড না? আর এটা কীরকম? শার্প, মানে রেক্টেঙ্গল। সো দুই ধরনের হয় বিজনেস কার্ড, হয় রাউন্ডেড রেক্টেঙ্গল অথবা রেক্টেঙ্গল, দুই ধরনের হয়। আচ্ছা, এগুলোর ইন্টারন্যাশনাল সাইজ হলো, ইন্টারন্যাশনাল সাইজ ওয়ার্ল্ড ওয়াইড সবাই যে সাইজটা ইউজ করে, ম্যাক্সিমাম বলতে এটা এই সাইজের উপরে হয় না, এই সাইজের ছোটো হয় না। তবে কেউ কেউ যদি চায় ছোটো করতে, সেটা তার ব্যাপার। আমরা যেটা করি সেটা হলো ওয়াইড হলো 3.5, হাইট হলো 2.0। ঠিক আছে, ইঞ্চিতে 3.5 ইঞ্চি, 2.0 ইঞ্চি, 2 ইঞ্চি। ক্লিয়ার? এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ ওয়ার্ল্ড ওয়াইড, এই সাইজটা ফলো করা হয়। কোন সাইজ? ওয়াইড কত? 3.5 ইঞ্চি, হাইট কত? আর 2.0 2 ইঞ্চি। ওকে, এই হলো দুইটা জাস্ট দুই দিকের সাইজ, হাইট এবং ওয়াইড। এই সাইজের থেকে বড় হবে না, ছোটও হবে না। আপাতত এই রুলস আমাদেরকে মনে রাখতে হবে, এবং এটা একেবারে মাইন্ডসেট করে রাখতে হবে। হাইট হলো কত ইঞ্চি? 2 ইঞ্চি। হাইট হলো 2 ইঞ্চি, ওয়াইড হলো 3.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। এই যে এই দিকটা লম্বা না, এই দিকটা কি ওয়াইড, এই দিকটা হলো হাইট। ওয়াইড কত ইঞ্চি? 3.5 ইঞ্চি। আর হাইট কত ইঞ্চি? 2 ইঞ্চি। আচ্ছা, এখন এটা কর্নার রেডিয়াস করে না, রাউন্ড রেডিয়াস, এটা একটা স্ট্যান্ডার্ড আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 30 ইঞ্চি, 30 পিক্সেল অথবা 35 পিক্সেল। এই যে কর্নার যেটা রাউন্ডেড, কর্নারকে হয় 30 পিক্সেল রাখতে হয় অথবা 35 পিক্সেল রাখতে হয়। ঠিক আছে, দুইটা থেকে যে কোনো একটা আমাদেরকে রাখতে হয়। ক্লিয়ার? রাউন্ডের জন্য কত করব? 30 অথবা 35 পিক্সেল। ওকে, আচ্ছা, এতটুকু বোঝা গেছে? এবার বলেন এটা সাইজ কত? উল্টা বলে ফেলছেন।
আরেকটা জিনিস মনে রাখবেন, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এরকমভাবে বলে দিবে যে তার ডিজাইনের সাইজটা এরকম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, জাস্ট ফর এক্সাম্পল এটা লিখলাম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তখন প্রথমটা আপনার বুঝে নিতে হবে ওয়াইড। প্রথমে যেটা থাকে সেটা কি ওয়াইড, আর শেষে যেটা থাকে এটা হলো হাইট। কি জন্য? কারণ আমরা যদি সফটওয়্যারে যাই, সফটওয়্যারে প্রথম হাইট থাকে না ওয়াইড থাকে? ওয়াইড থাকে। তখন এই যে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এ যাই, ফাইল থেকে নিউ, প্রথমে কোনটা আছে? ওয়াইড আছে, আর উইথ। সো উইথ এরকম যদি মেজারমেন্ট লেখা থাকে বুঝে নিতে হবে প্রথমটা হলো উইথ এবং শেষেটা হলো হাইট। এখন যদি নেক্সটে কোনোদিন কেউ আমাকে কোয়েশ্চেন করেন স্যার এটা হাইট না ওয়াইড, তখন এই কোয়েশ্চেনটা গ্রান্ট হবে না। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, 30 পিক্সেল এবং 35, হয় 30 রাখবো অথবা 35 পিক্সেল রাখবো, এই দুইটা স্ট্যান্ডার্ড। কেউ 35 পিক্সেল নিয়ে কাজ করে, কেউ 30 পিক্সেল নিয়ে কাজ করে। ওকে, বুঝা গেছে এই জিনিসটা? আমরা কি কি দেখলাম এখান থেকে? তার সাইজটা দেখলাম। বিজনেস কার্ডের সাইজ হলো ওয়াইড হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি, তারপরে তার কর্নার রেডিয়াস হবে 30 অথবা 35 পিক্সেল। আচ্ছা, তারপরে বিজনেস কার্ডে হ্যাঁ সিএমআই কে অবশ্যই হবে, বিকজ এটা প্রিন্টেড আইটেম। আচ্ছা, সিএমআই কে হবে কোনো ক্লায়েন্টকে যখন আমরা দেবো প্রিন্ট করার জন্য, আর আমরা যখন কোনো স্টক মার্কেটে আপলোড করি, যেমন ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ওইগুলোর জন্য আমাদের কালার মোড থাকবে RGB। ঠিক আছে, এই দুটো মাথায় রাখবেন। ওকে, এখন এগুলোর মধ্যে কন্টেন্ট কি কি থাকে? ডিজাইনের মধ্যে কন্টেন্ট থাকে, ক্লায়েন্টের সব ইনফরমেশন থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন। সো কন্ট্যাক্টের জন্য আমরা কি ইউজ করি? ফোন নাম্বার ইউজ করি, ইমেল, ওয়েবসাইট ইউজ করি, আর লোকেশন ইউজ করি। এগুলো মাস্ট থাকতেই হবে। ক্লায়েন্টের নাম থাকবে এবং ডেজিগনেশন থাকবে, ক্লায়েন্টের একটা লোগো থাকবে, কিউআর কোড থাকলে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কন্টেন্ট ব্যাপারে ক্লিয়ার যে কি কি থাকবে? কি কি থাকবে? লোগো। আচ্ছা, এখন এগুলোর নিশ্চয়ই সাইজের একটা ব্যাপার আছে, এগুলোর ক্ষেত্রে সাইজের ব্যাপার আছে কিনা? কন্টেন্টের সাইজ তো লিখে রাখেন, এগুলোর না, এগুলোর সাইজ লিখে রাখেন। নামের ক্ষেত্রে লিখেন 10 থেকে 12 পিটি, 10 থেকে 12 পয়েন্ট হবে। কিসের ক্ষেত্রে? নামের ক্ষেত্রে। সবাই নোট করতেছে না, পরবর্তীতে গিয়ে বাসায় গিয়ে খুঁজে পাবে না কোনটা কি, এবং এই সময় পাবে না নোট করার জন্য। সো ক্লাসে নোট করাটা উত্তম। ঠিক আছে, ক্লাসে এসে বসে থাকলে চলবে না, ডাবল সময় নষ্ট হবে। নামের ক্ষেত্রে 10 থেকে 12 পিটি পয়েন্ট, পিটি মানে পয়েন্ট, বুঝে নাই? হ্যাঁ, সব স্টক মার্কেট যেগুলো আছে ওইগুলোর জন্য RGB। আর নর্মালি আমরা ক্লাসে কি নিয়ে ডিজাইন করব? RGB নিয়ে করব, অথবা কোনো ক্লায়েন্টের জন্য যদি করেন সেক্ষেত্রে অবশ্যই CMYK কে দিয়ে করতে হবে। কি করি? ক্লায়েন্টকে CMYK ফাইল দিলে সে যখন প্রিন্ট করে, আমরা তো এই ফাইলটা মেইন ফাইলটা দিয়ে দেবো, সো এখান থেকে সে প্রিন্ট করালে কোনো সমস্যা নেই, আমরা যেভাবে দেবো ওইভাবে কালার আসবে। আর যখন আপনি JPG সেভ করে দেবেন, ওই JPG-টা দিবেন সেভ ফর ওয়েব থেকে সেভ করে, তখন কালারের মধ্যে কোনো প্রবলেম আসবে না। ক্লিয়ার? এক্সপোর্ট এস থেকে, ওই এক্সপোর্ট থেকে গিয়ে দুইটাই JPG, বাট আমরা আর সেভ ফর ওয়েব করলে এটা ওয়েবসাইট রিলেটেড, মানে কালারের প্রবলেম আসে না। আর RGB করলে অনেক সময় সফটওয়্যার ইস্যুর কারণে, বা ওই যে এক্সপোর্ট এস থেকে JPG করলে অনেক সময় সফটওয়্যার ইস্যুর কারণে কি হয়ে যায়? প্রবলেম তা থেকে যায় কালারের মধ্যে। তবে সবার ক্ষেত্রে করে না, এটা কোনো কোনো সফটওয়্যারের ক্ষেত্রে করে, আবার কোনোটার ক্ষেত্রে করে না। আচ্ছা, তো আমরা নামের ক্ষেত্রে সাইজ করতে পারলাম 10 থেকে 12। তারপরে ডেজিগনেশন যেটা থাকবে, নিচে গ্রাফিক ডিজাইনার থাকতে পারে, ক্রিয়েটিভ ম্যানেজার থাকতে পারে, জেনারেল ম্যানেজার থাকতে পারে, CEO অর ফাউন্ডার থাকতে পারে। এগুলার ক্ষেত্রে থাকবে 7 থেকে 9 পিটি। কত থাকবে ডেজিগনেশন? কোনটা? এই যে এটা হলো ডেজিগনেশন, এটার ক্ষেত্রে থাকবে 7 থেকে 9 পিটি। ক্লিয়ার? 7 to 9। তারপরে এইগুলোর ক্ষেত্রে থাকবে যে ইনফরমেশন যেগুলো, এগুলোর ক্ষেত্রে থাকবে 6 থেকে 8। হ্যাঁ, 6 থেকে 8 পয়েন্ট। বুঝা গেছে? 10 থেকে 12 এগুলো 6 থেকে 8 পিটি। 6-8 হলো এই যে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, লোকেশন, মানে সবগুলো কিন্তু ইনফরমেশন। ওকে, লেখা হয়েছে? ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট আর লোকেশন অথবা অ্যাড্রেস, এগুলো থাকবে 6 থেকে 8 পিটি। আচ্ছা, তারপরে এইখানে এই যে জিনিসগুলো, এগুলো থাকবে এটা রিলেটেড,
ব্র্যান্ড নেম এবং ট্যাগলাইন। ব্র্যান্ড নেম থাকবে নামের সমান 10 থেকে 12, আর স্লোগান থাকবে কিসের সমান? ডেজিগনেশন সমান 7 থেকে 9। ক্লিয়ার? ডেজিগনেশন এবং স্লোগান বুঝা গেছে এতটুকু? লেখা হয়েছে সবার? লগো এটা আই ক্যাচিং, যতটুকু আপনার ম্যাচ হয়। খুব বড় করা যাবে না, আবার খুব ছোট করা যাবে না, দুইটার সাথে আপনার আই ক্যাচিং মতো একটা রাখতে হবে। ঠিক আছে? ডেজিগনেশন 7 থেকে 9 আর স্লোগানও 7 থেকে 9। ঠিক আছে? তারপরে ক্লায়েন্টের নাম এবং তার কোম্পানির নাম দুইটাই 10 থেকে 12। ওকে, এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আসি টাইপ ফেসটা কীরকম হবে একটু আপনারা খেয়াল করেন। আমরা যদি গ্রাফিক রিপার মার্কেট প্লেসে যাই, প্রিন্ট থেকে আসবেন বিজনেস কার্ডে, তারপরে আমরা ফ্রিপিকে যাই। ফ্রিপিকে 1 নাম্বার সার্চ ভলিউমে আছে বিজনেস কার্ড। ওকে, এই যে কার্ডগুলো দেখেন, এগুলা প্যাটার্ন দিয়ে করা। এই যে দেখেন, এগুলা 10 থেকে 12, 7 থেকে 9, 10 থেকে 12, 7 থেকে 9। ওকে, এখানে ইয়োর নেম লিখছে, এখানে হবে ক্লায়েন্টের নাম। এগুলা হলো 6 থেকে 8। তারপরে এই যে ওকে, এগুলা আমরা খুব বেশিও রাখা যাবে না, খুব কমও রাখা যাবে না, আই ক্যাচিং হিসাবে রাখতে হবে। আমার লেআউটের উপর যতটুকু রাখা যায় ততটুকু আমরা রাখতে পারি। আচ্ছা, এখন যে এই যে দেখেন বিজনেস কার্ডগুলা, এটার ফন্টগুলো দেখেন, লিখাগুলো দেখেন, এটা শেরিফ ফন্টে আছে না সেন্ট শেরিফে আছে না স্ক্রিপ্ট ফন্টে আছে? সেন্ট শেরিফ কেন? এগুলা সেন্ট শেরিফের সংজ্ঞা কী ছিল, বা কোনগুলোকে আমরা সেন্ট শেরিফ বলি? যেগুলোতে মাত্রা নাই ওইগুলো হলো সেন্ট শেরিফ ফন্ট। ওকে, তো এখান থেকে দেখেন এইটাতেও কি মাত্রাওয়ালা ফন্ট, তাই না? সবগুলো কি মাত্রা ছাড়া? এখানেও মাত্রা ছাড়া। তো বিজনেস কার্ডে কোন ধরনের অলরেডি আমরা বুঝে গেছি, সবগুলা সেন্ট শেরিফ ফন্ট আমরা ইউজ করব। এবং কোথাও আমরা কি হবে না, ইটালিকও ইউজ হবে না, আবার শেরিফও ইউজ হবে না। এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করেন, এগুলোর ক্ষেত্রে আমরা বোল্ড ইউজ করতে পারি। নাম এবং লগোর ক্ষেত্রে বোল্ড ইউজ করতে পারি, কারণ এগুলো হলো মূল ফোকাল পয়েন্ট। এগুলো কি ফোকাল পয়েন্ট, এগুলোর দিকে মানুষের আগে চোখ যাবে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের দিকে আসবে। কন্ট্যাক্ট ইনফরমেশন সবসময় থাকবে লাইট অথবা রেগুলার, এবং এগুলোর সাইজ হবে 6 থেকে 8। এবং এগুলোর মধ্যে কখনোই আমরা শেরিফ ফন্ট ইউজ করবো না, কিংবা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করবো না, অথবা ইটালিক যেটা আছে, মানে মনসেরাট একটা স্ক্রিপ্ট ফন্ট, ওই যে সেন্ট শেরিফ ফন্ট, পপিন্স একটা কি সেন্ট শেরিফ ফন্ট, এগুলো কি মাত্রা আছে? মাত্রা নাই, কিন্তু ওগুলোর মধ্যে টাইপ এসে কি আছে? ইটালিক আছে না, ওই ইটালিকটাও ইউজ করবো না। ওকে, এই যে এরকম নর্মাল থাকবে, লাইট অথবা রেগুলার। ইটালিক মানে কি একটু বাঁকা থাকে না, লিখাগুলো বাঁকা থাকবে না আর কি, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, এই যে বিজনেস কার্ডগুলো দেখেন এখান থেকে। আবার ভার্টিক্যাল বিজনেস কার্ডও হয়, এগুলো হলো হরিজন্টাল, এগুলো হলো ভার্টিক্যাল। এখন আমি একটা ওপেন করি। ওকে, কয়েকটা কার্ড ওপেন করলাম। এখান থেকে দেখেন একটু যদি আমরা নিচে যাই, নিচে আসলে এটা সাইজ লেখা আছে এখানে, কত ইঞ্চি? 3.5 বাই 2 ইঞ্চি। 3.5 বাই 2 ইঞ্চি। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এইটা তো একটা প্রিন্টেড এলিমেন্ট, তাই না? সো যত ধরনের প্রিন্ট আইটেম করা হয় এগুলোর জন্য ব্লিড রাখতে হয়। ব্লিড কী জন্য রাখতে হয়? কারণ কাটিংয়ের জন্য। এই যে বিজনেস কার্ড, এটা কি এরকমভাবে প্রিন্ট হয়ে বের হলো? এটা কি এরকম প্রিন্ট হয়ে বের হয়? এটা এরকম প্রিন্ট হয়ে বের হয় না। এটা বড় একটা পেপারের মধ্যে 10টা 15টা 20টা একটা সেট প্রিন্ট করা হয় একটা পেজের মধ্যে, তারপর এটাকে টুকরো টুকরো করে এই সাইজে নিয়ে আসা হয়। ঠিক আছে, বুঝা গেছে? এই ব্লিডের সাইজ হলো 0.25 ইঞ্চি। ব্লিড সাইজ কত? 0.25 ইঞ্চি, সবগুলোর ক্ষেত্রে সেম। এখানে একটা জিনিস দেখেন, একটা বিজনেস কার্ড ডিজাইন করতে, বা একটা ফ্লায়ার ডিজাইন করতে, বা একটা ব্রোশার ডিজাইন করতে 3টা এরিয়া আমাদেরকে মেনটেন করতে হয়। কয়টা এরিয়া? 3টে এরিয়া। কি কি? একটা হলো ব্লিড এরিয়া, একটা হলো প্রিন্ট এরিয়া, আর একটা হলো সেফটি এরিয়া। মনে থাকবে? ব্লিড এরিয়া, প্রিন্ট এরিয়া, সেফটি এরিয়া।
ব্লিড এরিয়ার কাজ কি? ব্লিড এরিয়া হলো এই অংশ দিয়ে কাটা হবে, ব্লিড এরিয়া কি হবে? কেটে ফেলে দেওয়া হবে। প্রিন্ট এরিয়া হলো এতটুকু আমাদের প্রিন্টে আসবে। সেফটি এরিয়ার কাজ হলো সেফটি এরিয়ার বাহিরে আমরা কোনো টেক্সট রাখতে পারবো না। সেফটি এরিয়ার বাহিরে আমরা কোনো টেক্সট রাখতে পারবো না। কেন? কারণ আমরা অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিসের ক্লাস তো করে আসছি, তাই না? ওইখানে আমাদের একটা পয়েন্ট ছিল ডিজাইনে 10% কি রাখতে হবে? মার্জিন রাখতে হবে, মনে পড়ে? ডিজাইনে 10% মার্জিন, ওই মার্জিনটাকে এখন আমরা সেফটি এরিয়া নামে জানবো। ক্লিয়ার? এখন আসি, বুঝে নাই? এগুলা একটু পরে আমরা ডকুমেন্ট সেটআপেও দেখবো। ওকে, তারপরে এইটাতে আসি। আসার পরে এইখানেও দেখেন এটা সাইজ কত? 3.5/2 ইঞ্চি, আর ব্লিড হলো 0.25 ইঞ্চি। সো এগুলোর সাথে 3.5 এর সাথে যদি আরো 0.25 অ্যাড করা হয় তাহলে কত হবে? সেফটি এরিয়া আসতেছি। 3.5 এর সাথে যদি আমরা 0.25 যোগ করি তাহলে কত আসবে? 3.75। 2 পয়েন্টের সাথে যদি আমরা 0.25 যোগ করি তাহলে কত আসবে? 2.25। ক্লিয়ার? এখন আপনারা বলেন যে ব্লেড কত ইঞ্চি হলো? 0.25 ইঞ্চি। এটা আগে বলছিলাম, ব্লেডের সাইজ সবসময় কি থাকবে? সমান থাকবে। বিজনেস কার্ডের জন্য, ফ্লায়ারের জন্য, ব্রোশারের জন্য বিজনেস ব্লেড কত? 0.25 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা যাই সফটওয়্যারের মধ্যে। এতটুকু সবার ক্লিয়ার? কি কি জানলাম একটু আবার ফিডব্যাক করি। আমরা সাইজ সম্পর্কে জানলাম। এক নম্বরে সাইজ হলো 3.5/2 ইঞ্চি। তারপরে যেটা কর্নার করা হয় এটা সাইজ হলো 30 অথবা 35 পিক্সেল। তারপরে দুই সাইডের হয়, ফ্রন্ট এন্ড ব্যাক। তারপরে নেমে হলো 10 থেকে 12, ডেজিগনেশনে 7 থেকে 9, বডি টেক্সটে ডেজিগনেশনে 7 থেকে 9, 6 থেকে 8। ক্লিয়ার? লোগোর ক্ষেত্রে 10 থেকে 12, স্লোগানের ক্ষেত্রে 7 থেকে 9। ক্লিয়ার? আর ব্লিড এরিয়া কত? 0.25। সেফটি এরিয়া সেম 0.25। সেফটি এরিয়া কত? 0.25। চতুর্দিক মিলে এই চতুর্দিকেই তো সেফটি এরিয়া রাখতে হবে, তাই না? বা ব্লিড এরিয়া তো চতুর্দিকে রাখতে হবে, তাই না? তো এই দিকে থাকবে 0.25, এই দিকে থাকবে 0.25, এইদিকে 0.25। না, এটা না। টোটাল আমরা যদি ডকুমেন্ট সেটআপের মধ্যে যদি কথা না পিছনে কথা না, ডকুমেন্ট সেটআপের সময় এই যে আমি একটা লাইভ দেখাই আপনাদেরকে। ধরেন এখানে আমি একটা একটা করে করি। এখানে নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড। তারপর এটা হবে ইঞ্চিতে কত? 3.5। আর হাইট কত হবে? 2 ইঞ্চি। আর্টবোর্ড আপাতত একটা নিয়ে করবো, পরে কপি করে দুইটা বানিয়ে দেবো। আপনারা চাইলে ডিরেক্টলি দুইটা নিয়েও কাজ করতে পারেন, যেহেতু ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন করা লাগবে। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন ব্লিড, এটা সবসময় লিঙ্ক করা রাখবেন। এই যে এটা হলো আনলিঙ্ক, এটা ফ্র্যাগমেন্টেড হবে, আর এটা হলো লিঙ্ক আপ করা। তো এখান থেকে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে ব্লিড কত চলে আসছে? 0.125। আমরা কত বলছি? 0.25। তাহলে একটু চিন্তা করেন, এই দুই সাইডে ব্লিড সমান থাকবে না অসমান থাকবে? সমান। তাহলে 0.125 কে আপনারা 2 দিয়ে গুণ করেন। 0.125 কে 2 দিয়ে গুণ করেন, 0.25 আসছে। তারপরে উপর নিচকে আপনারা 125 কে 0.125 কে 2 দিয়ে গুণ করেন। 2 দিয়ে কেন আমরা গুণ করতেছি? দুই সাইড। এখানে দেখেন এই সফটওয়্যারের মধ্যে খুব ডিটেইলসে, খুবই সূক্ষ্মভাবে এটাকে প্রত্যেকটা সাইডের আলাদা মেজারমেন্ট দিয়ে দিছে। নয়তো আমরা কি করতাম, এই অপশনটা যদি না থাকতো তখন শুধুমাত্র ব্লিডে গিয়ে, যেটা ফটোশপে আমরা করতাম, শুধুমাত্র 0.25 দিয়ে দিতাম একটা সেন্টার পয়েন্ট থেকে। তখন সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা 0.25 দিতাম, চতুর্দিকে সমানটা নিয়ে নিত না? মানে এটাকে যদি চারদিকে ভাগ করা হতো, এই যে চারদিকে যদি আমরা ভাগ করি তাহলে প্রতিদিকে 0.125 করে পড়ে যাবে কিনা? পড়ে যাবে। বাট এইখানে সফটওয়্যারটা আরও সূক্ষ্মভাবে আমাদেরকে কাজ আরও ইজি করার জন্য, আমাদের হ্যাসেল থেকে বাঁচানোর জন্য, ঝামেলা থেকে বাঁচানোর জন্য, কাজটাকে ইজি করার জন্য প্রত্যেকটা পার্টে আলাদা করে দিয়ে দিছে। তার মানে আমরা প্রত্যেক সাইডে কত করে রাখবো? 0.125। ওকে, এই যে এখানে যা আছে তা প্রথমে থাকবে 0 ইঞ্চি। এখানে একটা ক্লিক করবেন আসবে 0.125, আর একটা ক্লিক করবেন আসবে 0.25। সো আমরা এটা যদি রাখি তখন দুই দিক যোগ করলে বেশি হয়ে যাবে কিনা? 0.525 মিলে হয়ে যাবে 0.5। তার মানে আধা ইঞ্চি অনেক বেশি হয়ে যাবে। বিজনেস কার্ডের সাইজই আছে মাত্র 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজের মধ্যে যদি আধা ইঞ্চি ব্লিড রয়ে যায় তাহলে সাইজ থাকলো কোথায়? আর সাইজ থাকবে? এই জন্য আমরা যেটা করবো, এখানে কত রাখবো? 0.125। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখান থেকে এসে আমরা
কালার মোড করে যাব CMYK কোন সময় যখন ক্লায়েন্টের জন্য কাজ করব। আর যদি স্টক মার্কেটের জন্য কাজ করি, স্টক মার্কেট থেকে তো ওরা ডাউনলোড করে নিয়ে ওরা তো প্রিন্টই করবে না, আর কিছু করবে, প্রিন্ট করবে। তারপর আমরা কেন আরজিবি দিচ্ছি? বিকজ ওইটা একটা ওয়েবসাইটে কি করা থাকবে, আপলোড করা থাকবে, এই জন্য। কারণ ওরা চায় এটা, মার্কেট প্লেসটা আরজিবি চাই, এই জন্য আমাদেরকেও আরজিবি দিতে হবে। সো আপাতত মনে করেন আমি আরজিবি নিয়ে কাজ করি। সংকেত আসছে কি জন্য? কারণ এখানে আমরা ইঞ্চি দিছি না, এবং ওইটা কি প্রিন্ট রিলেটেড, এই জন্য। তারপরে 300 দিলাম, এবার ক্রিয়েট। ওকে, এখন দেখেন ডকুমেন্টটা তৈরি হয়ে গেছে, একটা ডকুমেন্ট আসছে। এখন এখানে বলেন কোনটা কোন এরিয়া? লালটা ব্লিড এরিয়া, আর এই হোয়াইটটা প্রিন্ট এরিয়া। ভেরি গুড। কারণ এই হলো আমাদের টোটাল বিজনেস কার্ডের সাইজ 3.5 বাই 2 ইঞ্চি। আর এটা আমরা কিছু এক্সট্রা অংশ কি জন্য রাখলাম? কারণ এগুলো কেটে ফেলে দেওয়া হবে, ব্লিডের সুবিধার্থে এগুলো এক্সট্রা রাখতে হয়, এটা ডকুমেন্ট সেটআপের নিয়ম। ঠিক আছে? কেন নিয়ম? কারণ এই ব্লিড অংশ যদি আমরা না রাখি, মনে করেন আমি ব্লিড ছাড়া যদি ডিজাইন করি, তখন মানে অরিজিনাল সাইজ নিয়ে তো ডিজাইন করব, তখন মনে করেন ব্লিডটা এসে এরকম কাটতেছে, ব্লিডটা এক চাপে কাটে। আমি কোনো একটা ভিডিও আপনাদের গ্রুপে আপলোড করে দেবো, এটা এক চাপে কাটে। তখন কাটার সময় মনে করেন যদি হালকা একটু এদিক সেদিক হয়ে যায়, যদি হয়, কারণ মানুষই তো এগুলোকে এরকম একটা ফাইল সেট করে এখানে বসিয়ে দিবে, যদি হালকা এদিক সেদিক হয়ে যায় তখন কিন্তু আমাদের পুরো ডিজাইন ফল্ট হয়ে যাবে। এখন ধরেন এটা কাটতে গিয়ে হালকা একটু এই দিকে বাঁকা হয়ে গেল, তখন ডিজাইন ক্লায়েন্ট এটা নিবে? সে কিন্তু অলমোস্ট এটা টাকা দিয়ে কিনে নিবে আপনার কাছে। আপনি কি টাকা দিয়ে ছেঁড়া জিনিস নিয়ে আসবেন, কাটা জিনিস নিয়ে আসবেন? আসবে না। ক্লায়েন্ট কি এটা নিবে? অবশ্যই না। এই জন্য আমরা এক্সট্রা একটা অংশ রেখে দিই, যেটাকে বলা হয় ব্লিড এরিয়া। এটা কেটে ফেলে দিলেও কি কোনো সমস্যা নাই, এবং ওইটা কাটার জন্য রাখা হয়। ক্লিয়ার? ওকে, এটা হলো ব্লিড এরিয়া। তারপরে প্রিন্ট এরিয়াটা হলো এই যে হোয়াইট অংশ দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে Ctrl+Shift+D প্রেস করি, দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই, পুরোটা ট্রান্সপারেন্ট, শুধুমাত্র আমাদের ব্লিড এবং প্রিন্ট এরিয়াটা ডিফাইন করা। ওকে, এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। কি লাগবে? ব্যাকগ্রাউন্ডটা আমরা ঠিক ব্লিড এরিয়া টু ব্লিড এরিয়া নেব। কোন এরিয়া টু কোন এরিয়া? ব্লিড টু ব্লিড। এবং এটার স্ট্রোককে আমরা অফ করে দেবো অথবা নান করে দেবো। ওকে, এখন আপনি এই শেপের সাইজটা দেখেন, ট্রান্সফর্মে এসে এটা সাইজ দেখেন 3.75 2.25 হয়ে গেছে না? কি জন্য হলো এত? আমাদের তো বিজনেস কার্ডের ডিজাইন হলো 3.5 বাই 2 ইঞ্চি, তাহলে এখানে বাড়লো কেন? ব্লিড এরিয়া সহ আমরা কাউন্ট করতেছি। আচ্ছা, এখন আমাদের কোন এরিয়া লাগবে? সেফটি এরিয়া। ব্লিডের সেফটি এরিয়াটা ডিজাইনের ভিতরে থাকে না বাহিরে থাকে? মার্জিনটা আমরা খাতার কোন দিকে রাখি, পেজের বাহিরে না ভিতরে? তাহলে সেফটি এরিয়া আমরা কি জন্য রাখতেছি? 10% মার্জিন রাখতেছি না? এবং মার্জিনটা কি জন্য রাখতেছি? যাতে চতুর্দিকে আমার লেখাটা কি থাকে, একটা বাউন্ডারির ভিতরে থাকে, যাতে ওইটা এই দিকেও বেশি না যায়, ওই দিকেও বেশি না যায়। এবং এটা একটা ঝামেলা হয়ে যায় যদি আপনি মনে করেন কিছু লিখলাম এইখানে, জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম জোনাথন ডুই, ক্লায়েন্টের নাম জোনাথন, একটা ডেমো নেই, এটা ম্যাক্সিমাম ডিজাইন ইউজ করা হয়। ধরেন এটা লিখলাম, লিখে একেবারে প্রিন্ট এরিয়ার সাথে এখানে রেখে দিলাম, এটা প্রিন্ট এরিয়া, তাই না? এভাবে রেখে দিলাম। এখন এই দিকেই তো কাটা হবে, তাই না? ঠিক এইটা তো ব্লিড, এইদিকে তো এতটুকু কেটে প্রিন্ট করা হবে। এখন হুট করে এইটা কাটতে গিয়ে ধরেন এই দিকে সে কেটে ফেলো, এতটুকুতে কেটে দিল, তখন দেখেন আমার যেটা কেটে যাচ্ছে না, তখন এই কাটা অংশ কি ক্লায়েন্ট নিবে? এটা অনাতন হয়ে গেছে, তার নামটাই কেটে গেছে, এটা নিয়ে করবে এটা কি? ওকে, এই জন্য আমরা ভিতরের দিকে প্রিন্ট এরিয়া থেকে আরো 0.25 ভিতরে নিয়ে আসি কি ব্লিড সেফটি এরিয়াটা। ক্লিয়ার? আচ্ছা, এখন সেফটি এরিয়াটা আমরা কিভাবে রাখবো? এই দুইটা জিনিস শেখার জন্য আমরা আরো একটা অপশন শিখবো, সেটার নাম হলো অবজেক্ট পাথ, অফসেট পাথ। ঠিক আছে? আর একটা অপশন আজকে আমরা নতুন শিখবো। এটার কাজ কি? এটা বেসিক কাজটা আমি আগে আপনাদেরকে বুঝাই, পরে আমরা এখানে আসবো। ধরেন আমি একটা শেপ নিলাম, এটা শেপ না? এটা শেপ। আচ্ছা, এটা নিলাম রেক্টেঙ্গল, একেবারে পারফেক্ট একটা স্কোয়ার। আর এটাকে আরেকটা কপি করে এটাকে আমরা জাস্ট হালকা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এটা কি পারফেক্ট স্কোয়ার না একটা রেক্টেঙ্গল? রেক্টেঙ্গল। এখন একটা জিনিস খেয়াল করেন, Ctrl+C Ctrl+F, এটার কালার দিলাম এইটা। এবার এটাকে যদি আমি অল্টার এবং শিফট চেপে যে কোনো কর্নার থেকে ছোটো করে, দেখেন তো চতুর্দিক সমানভাবে মেনটেন হয়ে ছোটো হয়ে গেল কিনা? দেখেন প্রত্যেকটা দিকে সাইজ সমান কিনা, এটা মেজার করে এখান থেকে দেখেন, একটা নিয়ে নিলাম, প্রত্যেকটা সাইজ সমান না? সমান। আচ্ছা, তাহলে এইখানে আমি Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে এই কালারটা দিলাম। এবার আমি এটাকে অল্টার শিফট চেপে ছোটো করি। এবার দেখেন তো এটার কি চতুর্দিক সমান? একটু আপনারা ভালো করে খেয়াল করেন, এই দিকের সাইজ এই দিকের সাইজ সমান, এই দিকের এবং এই দিকের সাইজ কি এটা সমান?
কেন এটা সমান না হওয়ার কারণ কি কি না একদিকে না, আবার ভালো করে দেখেন, এই যে আমার অল্টার এবং শিফট দুইটাই ধরা এবং কি ও আচ্ছা, এই যে এটাকে পারফেক্ট স্কোয়ার না নিয়ে আমি এই যে এটাকে হালকা টান দিয়ে বড় করে দিছি না, তার রেশিওটা নষ্ট হয়ে গেছে। ওকে, এখন এইটাকে যদি আমরা ঠিক এইটার মতো করে, আর ব্যাক হবে না, এটাকে আমি কন্ট্রোল সি, দেখি তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোটো করলাম, এটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। ওকে, তার সে এই দুইটাকে সেম রেশিও রাখতেছে, এই দুইটাকে সেম রেশিও রাখতেছে, কি জন্য? কারণ এটা পারফেক্ট স্কোয়ার না। এখন এটাকে পারফেক্ট স্কোয়ার করার জন্য আমাদেরকে করতে হবে অফসেট পাথ। কি করা লাগবে? অফসেট পাথ। এখানে কয়টা শেপ আছে? একটাই আছে, তাই না? এখন অফসেট পাথ করলে শেপ মূলত মাল্টিপল শেপ হয়ে যায়। এটা ধরেন আমি চাইলাম যে এখান থেকে আরও 30 পিক্সেল এটাকে ছোটো করবো। কত পিক্সেল? 30 পিক্সেল ছোটো একটা শেপ ভিতরে মেক করবো। এখন আমি কখনোই কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এরকম করে 30 পিক্সেল মেক করা আমার জন্য সো টাফ। চতুর্দিক থেকে 30 পিক্সেল সে কখনোই থাকবে না, কারণ এটা একটা পারফেক্ট স্কোয়ার না, এটা একটা রেক্টেঙ্গল। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা ফেলে দিলাম, তারপরে আসেন অবজেক্ট, এটাকে আগে কন্ট্রোল আর থেকে এইটা পিক্সেলে নিয়ে আসি। ওকে, এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায় আসবো? পাথ, তারপরে আসবো অফসেট পাথ। আপনাদের এখানে কন্ট্রোল এম থাকবে, এটা আমার শর্টকাট বানানো, এবং কীভাবে শর্টকাট বানাতে হয় সেটাও কিছুদিন পর শিখে নেবেন। ওকে, তো কোথায় আসবো? অফসেট পাথে আসবো। আসার পরে দেখেন ক্লিক করেন, অটোমেটিক দেখেন তো এটা কিছু বেড়ে গেছে না সাইজটা, এবং এটা আছে কোন সাইজে? প্লাস, প্লাস সাইনে আছে, তার মানে এটা কি বাড়বে। যদি আমরা এখানে মাইনাস সাইন দিই, এই যে ধীরে ধীরে ভিতরের দিকে আসতেছে, এই হলো আমাদের ঠিক অরিজিনাল শেপ, আগে যে সাইজটা ছিল। এখন আমি এটাকে মাইনাস সাইন দিচ্ছি, দেখেন তো ভিতরের দিকে আসতেছে কিনা। আমি এটাকে 10% ছোটো করব। ওকে, -10 পিক্সেল, ওকে দিলাম, এবং এখানে ক্লিক করেন, আসছে। এবার আপনি দেখেন তো চতুর্দিক সমান আছে কিনা। এখন সমান, কি জন্য? কারণ সে মেজারমেন্ট করে, অপশন ইউজ করে চতুর্দিকটাকে সমান রাখতেছে। এটাকে যদি এখান থেকে দেখেন, যে এইটা সমান, এইটাও সমান, এবং এইটাও সমান। ক্লিয়ার? বাট আগের এটার ক্ষেত্রে কি এরকম ছিল না? দুই সাইড ছোটো বড়ো ছিল। বুঝা গেছে অফসেট পাথের কাজ? অফসেট পাথ দিয়ে করলে কি হয়? শেপকে ছোটও করা যায়, আবার বড় করা যায়। ওকে ফাইন, এখন আমি আসেন এইটাকে বড় করব, এটাকে 10 পিক্সেল বড় করব। সো আসেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা জাস্ট এটাকে কি করে দেই? 5 পিক্সেল বড় করব। এই যে কালার দিয়ে দিন, এটা 5 পিক্সেল বড় হয়ে গেছে না চতুর্দিকে সেমভাবে? বুঝা গেছে অফসেট পাথের কাজটা? আচ্ছা, এখন এগুলোকে আমরা গাইড বানাবো। এখানে দেখেন একটা মার্ক আছে, তাই না? তার মানে এটাকে বলা হয় প্রিন্ট এরিয়ার, প্রিন্ট এরিয়া। এটা হলো রেড সাইনটা হলো কি? ব্লিড এরিয়া। এখন আমরা যদি এটার ভিতরে -0.25 ইঞ্চি কি রাখতে চাই? সেফটি এরিয়া রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে? অফসেট পাথ করে -2.5 ইঞ্চি কি করা লাগবে? মাইনাস ভ্যালুতে আসতে হবে। তারপর এটাকে আমরা গাইড বানাতে পারি। নর্মালি তো আমরা গাইডে এরকম করে রাখি, তাই না? এই যে এরকম করে গাইডগুলোকে রাখি না, এইভাবে। বাট এটাকে কি মেজারমেন্ট করা একটু টাফ হয়ে যাবে না, যে চতুর্দিক সমান রাখা? এই জন্য এটাকে আমরা গাইড বানিয়ে ফেলি। ধরেন এটাকে আমি গাইড বানাবো, এটা কোন শেপ আছে? এটা আছে হোয়াইট শেপ। এটাকে আমি এই যে ছোটোটাকে গাইড বানাবো। কিভাবে? ইজিলি ইলাস্ট্রেটরে শেপকে গাইড বানানো যায়, একটা ক্লিক মাত্র, রাইট ক্লিক করে মেক গাইডস। এই যে দেখেন তো সায়ান কালারের হয়ে গেছে না গাইড? গাইড, গাইড মানে হলো মার্জিন। আমরা যে বলছিলাম 10% মার্জিন থাকবে, এখন এই লাইনের বাহিরে আমরা কোনো লেখা রাখবো না। যেমন এখানে রাখবো কি? ক্লায়েন্টের নাম জনাতন ডুই অথবা জন মার্টিন অথবা মিচেল জনস, তারপর তার ফোন নাম্বারগুলো আমরা কখনোই এটার বাহিরে নিয়ে যাব না, কারণ এটার বাহিরে নিলে আমাদের কি হবে? মার্জিন ক্রস করবে না। মার্জিন ক্রস করলে দুই দিকে সমান থাকবে? সমান থাকবে না। তাছাড়া মার্জিন ক্রস করলে অনেক সময় এটা কেটে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। ক্লিয়ার? এখন না, গাইডে এখন শেপ নেই, গাইডটা আলাদা, শুধুমাত্র এই যে এরকম গাইড হয়ে গেছে। ওকে, এখন গাইডটা দেখেন মুভ করতেছে কিনা? দৌড়াদৌড়ি করতেছে গাইড? করতেছে না। এখন গাইডটা যদি একটু এরকম নড়ে যায়, তখন আমাদের মেজারমেন্ট নষ্ট হয়ে গেল কিনা? এই জন্য আমরা গাইডকে সিলেক্ট করে রাইট ক্লিক, লক গাইডস। এখন দেখেন হাজার টানাটানি করেন, শেপ নড়বে কিন্তু গাইড তার জায়গায় থাকবে। ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা? ওকে, এখন আমরা গাইডটাকে আপাতত আনলক করি এবং এই সবগুলোকে ডিলিট দিয়ে আমাদের ডকুমেন্টের মধ্যে কাজ করি। কনসেপ্ট ক্লিয়ার না? কারো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। যে অফসেট পাথ কী জন্য করলাম, গাইড কী জন্য নিলাম, মার্জিন কী জন্য ইউজ হয়, যদি কনফিউশন থাকে। হ্যাঁ দেখাচ্ছি।
হুম একটা হলো স্কেল টুল হুম ছোট করা লাগে যে 10% ছোট 20% ছোট ওইটা দিয়ে হ্যাঁ দেখাইছিলাম স্কেল ওইটা দিয়ে না করে আমরা অফসেট পাত দিয়ে করব ঠিক আছে এটা দিয়ে আপনি করতে পারবেন সমস্যা নাই তবে আমরা যে 0.25 ইঞ্চি মাইনাস করতে যাচ্ছি এটা তো এখানে তো পার্সেন্টেজ হিসাব না এখানে আমরা ইঞ্চি হিসাব করতেছি বা পিক্সেল হিসাব করতেছি ঠিক আছে আর ওইখানে করলে তো পার্সেন্টেজ হিসাব করবে স্কেল টুলে কি করে হয় 10% বাড়ায় কমায় এরকম না বাট এখানে আমরা মেজারমেন্টটা বসিয়ে দিলেই কাজটা হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে কোয়েশ্চনটা ভালো ছিল ওকে তো এখান থেকে আবার আমি ইঞ্চিতে চলে যাচ্ছি এখান থেকে ইঞ্চিতে দিয়ে দিলাম এবার এটাকে সিলেক্ট করলাম এখানে শেপ আছে একটা ওকে অবজেক্ট পাথ অফসেট পাথ এটাকে মাইনাস কত আসবে সেফটি এরিয়া 0.25 এই যে মাইনাস 0.125 মাইনাস 0.25 দেখেন তো ভিতরে আসছে কিনা ওকে এই যে গাইড হয়ে গেছে না এটা এখনো গাইড হয়নি এখনো শেপে আছে এটাকে রাইট ক্লিক করে মেক গাইডস দেখেন তো গাইড হয়ে গেছে কিনা গাইড হয়ে গেছে এবার গাইডটাকে মুভ হবে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসলাম এখন এটাকে সাথে সাথে লক না করে এই সবগুলোকে ধরেন এটা গেল ব্যাক সাইড আরেকটা আর্টবোর্ড লাগবে কিনা দুই দিকে ডিজাইন করার জন্য আর্টবোর্ড তুলে এসে অল্টার চেপে আর্টবোর্ডটাকে কপি করে এখানে নিয়ে আসেন দেখেন তো আমাদের ডকুমেন্ট সেটআপ কমপ্লিট কিনা এবার রাইট ক্লিক করে লক গাইড এবার কি হয়ে গেছে লক হয়ে গেছে এখন দেখেন আমাদের তিনটে এরিয়া আবার ভালো করে আপনারা খেয়াল করেন এটা হলো কি এরিয়া ব্লিড এরিয়া এটা কি এরিয়া আর এই ভিতরেরটা সেফটি এরিয়া কাটা পড়বে কোন দিকে ঠিক এই দিকে কনসেপ্ট ক্লিয়ার কোন কনফিউশন আছে যদি এটা আপনাদেরকে ফটোশপে করাতাম আমার 5 থেকে 6 বার এটা এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝাতে হতো এবং মাথা টাথা সবার নষ্ট হয়ে যেত এখন পর্যন্ত কারোর কাছে কঠিন কিছু মনে হচ্ছে কোন কমপ্লেক্স মনে হচ্ছে ভেরি ইজি না এই জিনিসটা যদি ফটোশপে আমরা করতে যাই বা আগে তো ফটোশপে করানো হতো এখন তো সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে সিলেবাসটা চেঞ্জ হয়ে ইলাস্ট্রেটর আগে দেখাচ্ছে ফটোশপে দেখানোর পর স্টুডেন্টরা হা করে তাকিয়ে থাকতো এবং সবার মাথার উপর দিয়ে মানে 1 ঘন্টা চলে যেত শুধু আমরা এগুলো এক্সপ্লেইন করতে করতে প্রিন্ট এরিয়া কি সেফটি এরিয়া কি এখানে ব্লিড এরিয়া নেওয়ার জন্য আমাদের এক্সট্রা কোনো কিছু করা লাগছে সফটওয়্যারে ক্লিক করেছি ব্লিড এরিয়া চলে আসছে ক্লিক করেছি সেফটি এরিয়া চলে আসছে যদি ফটোশপে করা লাগতো ওইটাকে শেপকে কেটে ছোটো করা লাগতো আবার বড় করা লাগতো খুব একটা ঝামেলার ব্যাপার ছিল ওকে যতটুকু ক্লিয়ার সবাই এখন আমাদের কাজ কি এখন হলো ডিজাইন করা সো আমরা আজকে কোনো নতুন বিজনেস কার্ড বানাবো না যেহেতু আমরা এখনো বিজনেস কার্ড সম্পর্কে অনেক কিছু জানি নাই তো এখন আমরা যেটা করব আজকে থেকে ট্রেসিং শুরু আমি ক্লাসে একটা ট্রেস করে দেখাবো ট্রেসিংটা কীভাবে করতে হয় সেটা টেকনিক দেখাবো এবং আজকে থেকে আপনাদের লং যে হোমওয়ার্ক যেটা ছিল 100 বিজনেস কার্ড ট্রেসিং করা আজকে থেকে শুরু ঠিক আছে আজকে থেকে শুরু আজকে থাকবে আপনাদের প্রথম দিন থাকবে 20টা আজকে থাকবে 20টা ট্রেসিং করে আজকে ক্লাসে পরের ক্লাসে থাকবে আরও ট্রেসিং উইল বি কন্টিনিউড মানে আগামী ক্লাস পর্যন্ত থাকবে 20টা 2 দিন বন্ধ আছে 20টা থাকবে 20টা পরে বাকি থাকবে 80টা কার্ড এখন আপনি যদি পারেন 2 দিনে করেন 3 দিনে করেন 4 দিনে করেন তবে সর্বোচ্চ 1 সপ্তাহ বেশি সময় নেওয়া যাবে না ঠিক আছে ইয়েস কি আমি 1 সপ্তাহে 95টা করছিলাম হাইস্ট এবং 16 ঘন্টা কাজ করে প্রতিদিন ঠিক আছে প্রতিদিন 16 ঘন্টা কাজ করে 95 কার্ড ট্রেসিং করছিলাম সর্বোচ্চ 95 এখন 100টা কি জন্য করতে পারে সেটা একটা রিজন হলো 7 দিনে 7 ঘন্টা আমি চ্যাটে ব্যয় করছি কে কবে স্যার বলে দিয়েছেন তখন চিন্তা করলাম যে লাস্ট যেদিন আমি জমা দেবো যেদিন ক্লাস ওই দিন 92টা করছি চিন্তা করলাম যে 8টা করে নেই এখন ফজর নামাজ পড়ে এসে বসছি বললাম এখন তো ঘুমে ধরতেছে একদিকে মানে কম্পিউটার উপর পড়ে যাচ্ছে এরকম অবস্থা পরে 9টা পর্যন্ত কাজ করছি 9টা পর্যন্ত কাজ করে করলাম 95টা বাকি 5টা বাদ দিয়ে দিচ্ছি 9টা পর্যন্ত ঘুমিয়ে তারপর আবার উঠে আর 1-2টা করলাম পরে ওইগুলার কী করে নেই বললাম 95টা হয়েছে এগুলোই থাক এগুলো জমা দিলাম পরে বাসায় গিয়ে চিন্তা করলাম এই 5টা না করার পিছনে কারণটা কি এবং প্রতিদিন খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়ার পরে 12টা থেকে 1টা পর্যন্ত মোবাইল টিভিতে চলে যেত এই 7 দিনে 7 ঘন্টা সময় নষ্ট হয়েছে এইখানে এই 7 ঘন্টা যদি 7 ঘন্টা কাজ করতাম পরে আরও 7টা কাজ করা যেত কারণ প্রথম অবস্থায় কার্ড ডিজাইন করতে যেহেতু আমরা একেবারে বিগিনার্স কারো মাথায় এখন কোনো আইডিয়া নাই ডিজাইনের বা জন্মগতভাবে আমরা কেউ ডিজাইনার না ডিজাইনার জন্মের পরে কি সবাই ডিজাইনার হয়ে যায় সবার কি আর্টিস্টিক স্কিল তৈরি হয়ে যায় এবং অনেকেই আছে আমার মতো যাদের একেবারে আর্টিস্টিক স্কিল নাই তারা তো চিন্তা করবেন যে ডিজাইন করা আমাদের পক্ষে সম্ভবই না কিন্তু আপনি একটা জিনিস কোনো কিছু জানেন না একটা জিনিস সম্পর্কে কোনো আইডিয়া নাই কোনো কিছু পারেন না জীবনে কখনো করেন নাই ওই জিনিসটা যদি আপনি 100 বার দেখেন এবং 100 বার ওই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করেন এটা সম্পর্কে কি আর আপনার কোনো
কোনো লেকিংস থাকবে? লেকিংস থাকবে, হতে পারে পারফেকশনে আসবে না, কিন্তু এটা সম্পর্কে আপনার বুঝতে কি আর সমস্যা হবে? বুঝতে সমস্যা হবে না। সো আপনারা যদি 100টা বিজনেস কার্ড, কখনোই কি 100টা ডিজাইন সেম হবে? সেম হবে না। 100টা বিজনেস কার্ড ডিজাইন ট্রেসিং যখন করবেন তখন 100 রকমের 100টা ডিজাইন আপনারা দেখবেন। ওই 100টা যখন আপনি ট্রেসিংয়ে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার মাথায় 100টা ডিজাইন সেট থাকবে। শেপ কোন থেকে নিচ্ছে, এই শেপের সাথে কোনটা কম্বাইন করতেছে, কোন কালারের সাথে কোনটা ম্যাচ করতেছে, অ্যারেঞ্জমেন্ট কোন থেকে নিচ্ছে, অ্যালাইনমেন্ট কোন থেকে করতেছে। যখন মনোযোগ সহকারে এই প্রত্যেকটা জিনিস ফলো করে আপনারা ডিজাইনগুলো ট্রেসিং করবেন তখনই অটোমেটিক্যালি এই আইডিয়াগুলো মাথায় জেনারেট হয়ে যাবে। এবং এটা ডিরেক্টলি এরকম বলাও যায় না যে কেউ 100টা করার পরেই খুব ভালো ডিজাইনার হয়ে যাবেন, আবার কেউ দেখা যাবে 50টা করার পরও কি হয়ে গেছে, কোয়ালিটি চলে আসছে। বিকজ এটা যার যার মেধার উপর ডিপেন্ড করে যে কে কতটুকু ট্যালেন্টকে ইউজ করতেছেন, কারণ ট্যালেন্ট সবার সমান, ট্যালেন্ট সবার সমান। আচ্ছা, এখন কোন জায়গায় জানাছিলাম? 100টা বিজনেসকে ট্রেসিংয়ে। ওকে, তো 100টা যখন আপনারা ট্রেসিং করবেন ইনশাআল্লাহ এগুলা কি হয়ে যাবে, নিজেদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। এইটা কি কোন জায়গায়? আচ্ছা, ভেরি গুড। সবাই মনোযোগী ছিলেন, তার মানে এটা থেকে বোঝা যায় শুধু একমাত্র আপনি ছিলেন মনোযোগী, সবাই মনোযোগী ছিলেন। এই যে ওয়াজে মাঝে মাঝে হুজুর একটা কথা বলা শুরু করলো, তারপর অনেক কিছু বলতে 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 আবার এসে বলে মনে আছে এটা। আচ্ছা, এখন এই জিনিসটা আমি আবার খুব বেশি ক্যাচ করে রাখতে পারি না, কথা বলতে বলতে কোন জায়গা থেকে শেষ করছি, অফ টপিকে গেলে এটা আবার ভুলে যাই। এখন কেউ হতে পারে 50টা করার পর দেখা যাবে কি চলে আসছে, কোয়ালিটি চলে আসছে, খুব ভালো ডিজাইন করতেছেন। কেউ আবার 100টা পরেও আসবে না, তখন 100টা পরে যদি না আসে আপনাকে বুঝে নিতে হবে আরও 20টা 30টা 50টা আপনাকে ধৈর্য ধরে ডিজাইন করতে হবে, ট্রেসিং করতে হবে। এবং ট্রেসিং মানে কি, আপনাকে এই ডিজাইনটা দিয়ে বলা হলো এটা ট্রেসিং করেন, হুবহু এইখানে যা আছে তা করতে হবে, একেবারে 100% মেক করার চেষ্টা করতে হবে। এখানে ব্ল্যাক কালার আছে, আপনি তো চিন্তা করলেন এখানে আইটাকে কাটছে লাল, আমি নীল করে দিই, এটা ট্রেসিংয়ে পড়বে না, কারণ এইখান থেকেই আপনি কি হবেন, এই যে সেইখানে কালারটা রাখতেছে, নিশ্চয়ই বুঝে রাখতেছে কালারটা। আমরা যে ডিজাইনগুলো করব, এই যে ফ্রিপিকের বা এই যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনারদের করা ডিজাইন এবং কোয়ালিফাইড ডিজাইনারদের করা। সেইখানে বুঝেই রাখছে এখানে ব্লুর সাথে কি রাখতে হবে, গ্রিনের সাথে ব্ল্যাকের সাথে গ্রিন। এখন আপনি এখানে করে দিলেন লাল, অবশ্যই লাল আছে এখানে, সে কালারগুলো লাগছে। এখন আপনি এটাকে করে দিলেন পিঙ্ক কালার, আপনাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়, মেয়েরা বেশি পণ্ডিতি করেন, পিঙ্ক কালার করে দেয় বা কালার চেঞ্জ করে দেয়, এটা স্বাভাবিক। এবং এটা কখনোই করা যাবে না, লাল রাখছে আপনাকে লাল রাখতে হবে, আপনার এখন লাল ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে, যেইটা রাখছে ওইটা কি আইড্রপার। এই জন্য তো ট্রেসিং টেকনিকটা এখন দেখাবো। সো ক্লিয়ার এইটা? ওকে, মানে হুবহু যা আছে তা আমাকে করতে হবে। এখন একটা জিনিস মনে রাখেন, সে কিভাবে কাজ করছে আমাদের কি জানা আছে? আমাদের জানা নাই। আপনারা যখন কোয়ালিফাইড হয়ে যাবেন একটা কাজকে 100 রকমের করে যায়। আমি হয়তো আপনাদেরকে ক্লাসে একটা দেখাবো, কিছুদিন পর আপনারা যখন কাজ শিখে যাবেন তখন আপনাদের মাথায় চলে আসবে এটা যদি আমি ওইরকম করি আরও ইজিলি করা যাবে, এটা স্বাভাবিক, কারণ টুলস কিন্তু একটা দুইটা না, কেউ আছে পাথফাইন্ডার দিয়ে করবে, কেউ আছে শেপ বিল্ডার দিয়ে করবে, কেউ আছে পেন টুল দিয়ে করবে, কেউ আছে শেপ নিয়ে কাজ করবে, সেটা যার যার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? খুব খুশি আপনারা? অনেকক্ষণ দিয়ে হাসাহাসি করতেছেন, এত খুশি কেন? একটু শেয়ার করেন, আমরা খুশি হই। কি কি ডলার? সমস্যা নাই, এই যে দাঁত দেখতে পারবেন না, এখন আপনি মুখ ডেকে হাসি আটকাতে পারবেন না। বলেন আপনারা কি জন্য এত খুশি, বলেন, বলতে তো সমস্যা নাই। এই যে আপনারা দুইজন অনেকক্ষণ ধরে দেখছি যে আপনারা খুব বেশি হাসতেছেন, আমার খুব বেশি মন খারাপ, আমার হাসা খুব প্রয়োজন। এখন যদি আমাকে আপনারা হাসাতে পারেন আপনাদের খুশি সংবাদ শুনিয়ে, তাহলে এটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। বেশি ঠান্ডা লাগতেছে? জলদি বলেন, জলদি, সময় নাই। কোন জায়গায়? ওইটা বাইরে আপনার কানে চলে আসছে, তার মানে আপনার মনোযোগ নাই ক্লাসে। তো এটা আমি তো শুনি নাই, আমি কি শুনছি? এটা আমার মনোযোগ আছে, আপনাদের মনোযোগ নাই। এখন এই ছোট্ট একটা জিনিসের মধ্যে হঠাৎ করে একটা মেজারমেন্ট আমি বলবো, এটা মাথা থেকে চলে যাবে, হয়তো নোটে ওইটা আসবে না। সত্যিটা এই জন্যই তো আপনাকে সাবধান করতেছি। সো এটা বাহিরে যাই হোক, এখন যদি মনে হয় ওইদিকে ভূমিকম্প হয় সবাই দৌড়াদৌড়ি করে চলে যায়, আপনাকে চলে যাবেন? জান বাঁচানো ফরজ। আচ্ছা, যাই হোক,
এখন একটা জিনিস দেখবেন, মনে করেন আপনি জ্যামে বসে আছেন, এমনিতেই মাথা মাথা নষ্ট জ্যামে, হুট করে যদি ওইখান থেকে শোনা যায় কেউ চিল্লাচ্ছে, আপনার যদি সবাই না থাকে, খুব তার অফিসে লেট হয়ে যায়, তাও একবার পিছনে চেয়ে দেখবেন যে এখানে কি হচ্ছে, অথচ এখানে আপনার না তাকালেও চলে। এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। ওকে, সো একটু দেখেন ট্রেসিং এর ব্যাপারে যেটা বলছিলাম, আমরা কয়েকটা জিনিস ফলো করে ট্রেসিং করতে হবে, যে ওরা ডিজাইনটাকে শেপ কোন দিক থেকে নিচ্ছে, কোন শেপের সাথে কোনটা কম্বাইন করতেছে, কালার কিভাবে কম্বিনেশন করতেছে, কন্টেন্টগুলোকে কিভাবে অ্যালাইন করতেছে, কিভাবে অ্যারেঞ্জ করতেছে। এই 4-5টা জিনিস যদি আমরা ফলো করে ডিজাইন করতে পারি এবং ট্রেসিংগুলো করতে পারি, ইনশাল্লাহ আমাদের কোয়ালিটিগুলো রাইজ হবে, সুন্দর হবে ডিজাইন। ওকে, কয়টা গেল? একটা গেল শেপের অ্যালাইনমেন্ট, শেপ এবং অবজেক্টের অ্যালাইনমেন্ট, তারপরে গেল কি কালার কম্বিনেশন, তারপরে গেল অ্যালাইনমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট, এবং লেআউটটা তারা কিভাবে সাজাচ্ছে, কতটুকু ডিস্টেন্স রাখতেছে একটা ইনফরমেশন থেকে আরেকটা ইনফরমেশনের মধ্যে, সাইজটাকে কিভাবে মেনটেন। অবশ্যই আমি সাইজগুলো লিখে দিচ্ছি, এগুলোর বাইরে তো সাইজ হবে না। তো এগুলো ফলো করে যখন কাজগুলো করবেন, তখনই কি হবে, আমাদের সাথে তাদেরগুলো ম্যাচ করবে। এবং প্রথম অবস্থায় ডিজাইনগুলো 100% ম্যাচ করানো সম্ভব হবে না, এটাই স্বাভাবিক, কারণ এই ডিজাইনগুলো আমরা তো আমাদের ডকুমেন্টে নেব, এগুলো জেপিজি না, এগুলো তো জেপিজি ইমেজ। সো এগুলোকে কি করে কেটে বা সোজা করে নিয়ে আসার পরও দেখা যাবে এগুলো সাইজগুলো মিলানো খুব কঠিন হয়ে যায়। এই জন্য ওদের ডিজাইনের সাথে আমাদের ডিজাইনটা, ওরা শেপ যেভাবে সেভাবে আমাদেরকে করতে হবে, কিন্তু ওদের হয়তো আমাদের একটু গ্যাপ বেশি থাকতে পারে, একটু কম থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? ওকে, ধরেন আমি ফ্রিপিকে আসি, এইটা আমরা ট্রেসিং করব। ওকে ফাইন, এটাকে আমি সেভ করলাম। এবং একটা জিনিস, 100টা বিজনেস কার্ড ট্রেসিং করা লাগবে না আমাদের? 100টা বিজনেস কার্ড আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, একসাথে 100টা ডাউনলোড করবেন। কীভাবে? মনে করেন এটাকে সেভেস করেন, তারপরে এখান থেকে আপনি একটা কি বানান, ফোল্ডার বানান আপনার ক্লাস ওয়ার্ক, অথবা ধরেন আমি এখানেই লিখে রাখি ক্লাস ওয়ার্কেই যাই, Ctrl+Shift+N, এটাকে নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড। ওকে, এইটার নাম দেবো কত? 1। সেভ, 1 হয়ে গেছে না? এখন এটাতে কোন ফন্ট ইউজ করেছে সেটা কি আমরা জানি? সেটা কি জানি? জানি না। বাট এখানে দেখেন এই যে বিজনেস কার্ডগুলো, এগুলোতে তারা কোন কোন ফন্ট ইউজ করতেছে এখানে লিখে দেওয়া আছে। এই যে মনসেরাট ইউজ করতেছে না? সো আপনারা কি করবেন, যদি এখান থেকে পারেন এগুলো, এটা যদি আপনি ডাউনলোড করেন সোজাসুজি পাবেন, তবে এটা এখান থেকে দেখেন ডাউনলোড করতে পারবেন। এই যে আছে সোজাসুজি, এটাকে এখান থেকে ডাউনলোড করেন, সেভ ইমেজেস, এটাকে দিয়ে দিন 2 নাম্বার। তারপরে এটাতে কোন ফন্ট ইউজ করলো ওরা? মনসেরাট। এখানে আসেন, আপনাদের ফোল্ডারে যান, এখানে এসে ক্লাস ওয়ার্ক, এই যে বিজনেস কার্ড না, এখানে একটা টেক্সট ডকুমেন্ট বানান, রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, এটার নাম দিন ফন্ট ইউজড, ফন্ট ইউজড। ওকে, এখন 1 নাম্বার বিজনেস কার্ডে কি, 2 নাম্বারে কি ইউজ করা? মনসেরাট ইউজ করা না? এই যে এখানে মনসেরাট ইউজ করা কি, Ctrl+C দিয়ে কপি করেন। কারো যদি মনসেরাট ডাউনলোড করার প্রয়োজন পড়ে, লিঙ্ক থেকে গিয়ে এই যে লিঙ্কে ক্লিক করেন, ডাউনলোডে আপনাকে নিয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখানে দিলাম আমরা মনসেরাট, ওকে। তারপরে 1 নাম্বারে কি ইউজ করেছে সেটা তো আমাদের জানা নাই, তাই না? না জানা আছে? ওকে, এবার এটা আসে, আমরা ফ্রিপিক থেকে ডাউনলোড করি। কোন জায়গায় ছিল এটা? এইটা, এখান থেকে ডাউনলোড করেন, ফ্রি ডাউনলোড। প্রিমিয়ামগুলো আবার ডাউনলোড হবে না, ফ্রিগুলো ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হয়ে গেল না? এটা ডাউনলোড হয়েছে জিপ ফাইলে, এটাকে আমরা আনজিপ করা লাগবে। সো কাট করে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে যাই, ওর ফোল্ডারে Ctrl+V দিয়ে এখানে এক্সট্রাক্ট হিয়ার করেন। এই যে এটার সাথে কি কোনো লাইসেন্স দিল? কোনো লাইসেন্স আছে এটার সাথে? শুধু এই 2টাই দিছে, তাই না? এখানে লাইসেন্স দেয় নাই, লাইসেন্স না দিলে তো আমরা ফন্টটা পাবো না। আচ্ছা, এটা ফটোশপে যেহেতু আছে আমরা ফন্টটা নিতে পারবো। আপনাদের ফটোশপ আছে সবার? ওকে, এটাকে ফটোশপে ওপেন করেন। শুধুমাত্র ফন্টের নামটা দেখে আসবেন, এবং ফন্টের নাম যদি নাও জানেন তাও সমস্যা নাই। এই যে এখান থেকে ক্লিক করে লেয়ারে আসেন, এই যে লেয়ার্স, তারপরে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এখানে কোম্পানি নেম, এটা টাইপ তুলে জানি যে টাইপ, যদিও আপনারা এটা বুঝবেন না এখন, মাইরিয়াদ প্রো দেওয়া। ওকে,
আপাতত জাস্ট ফোনটা দেখানোর জন্য আমি এটা অন করলাম। আপনার এরকম করার প্রয়োজন নেই, কারণ এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে গিয়ে যদি না জানেন তখন ঝামেলা হবে। তখন এইটাতে আপনি মনস্টার্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফন্টগুলো আপনার মতো করে আপনি ইউজ করেন। ধরেন এটা আমি ডিজাইন করব, এই বিজনেস কার্ড। এখন তো আমার জানা নাই এখানে কি ইউজ করা, কোন ফন্ট ইউজ করা, জানা আছে? জানা নাই। তো আমি কি এটা ডিজাইন করব না, ট্রেসিং করব না? অবশ্যই করব। সো আমি ধরেন এটা এই কিসে ওপেন করি, এটা জেপিজি আছে না? আমাদের তো ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। ওকে, ডকুমেন্ট কমপ্লিট। এবার আমি এইটাকে নিয়ে আসি, এই যে পিজিটাকে নিয়ে আসলাম কোথায়? ইলাস্ট্রেটরে। অনেক বড় হয়ে গেছে, এটাকে অল্টার শিফট চেপে একটা কর্নার থেকে টেনে ছোটো করেন। ওকে, এবার আমরা এটা দেখে দেখে ডিজাইন করব। দেখে দেখে ডিজাইন করার জন্য এই যে ফ্রন্ট এন্ড বিজনেস কার্ড যেগুলো, ফ্লিপিকে আপনি আসেন, আসার পরে দেখেন এখানে ফ্রন্ট এন্ড বিজনেস কার্ড কোনগুলো আছে। এই যে ম্যাক্সিমাম ফ্রন্টের ডিজাইন না, এই দেখেন ফ্রন্টের ডিজাইন না, এগুলো ম্যাক্সিমাম ফ্রন্টের ডিজাইন কি নাই যে, এগুলো করা যাবে কিনা? ভেরি ইজি। তারপরে এখান থেকে দেখেন আরও বিজনেস কার্ড আছে। ওকে, আছে কি না? আছে। এটার মধ্যে কি ইউজ করা? প্যাটার্ন ইউজ করা, লাইন প্যাটার্ন ইউজ করা। ওকে, এবং মধ্যখানে কি ইউজ করা? রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করা। তারপরে এই যে অন্যান্য পেজে যান, এই যে দেখেন এটার মধ্যে কি ইউজ করা? গোল্ডেন গ্রেডিয়েন্ট ইউজ করা। কি ইউজ করা? গোল্ডেন গ্রেডিয়েন্ট। যদিও এটা 100% এটা ম্যাচ করা সম্ভব না, সম্ভব, তবে এখানে কি করা লাগবে? স্লাইডারগুলোকে এই জায়গায় এসে সেম কালারটা নিতে হবে এবং স্লাইডার বাড়িয়ে নিতে হবে। চাইলে এটা আপনারা করতে পারেন, তবে এখন না, আপাতত 1-2 দিন ইজি কার্ডগুলো নিয়ে করেন। আপনারা পুরো টেকনিকটা ভালো করে জানেন, ঠিক আছে? ভালো করে টেকনিকটা যখন জানবেন তখন যে কোনো কিছু করতে পারবেন। এবং আপনি যখন নিজেরা ডিজাইন করবেন, নিজেরা ডিজাইন করার সময় আমরা যেরকম ডিজাইন করবো সেটাই আমাদের ডিজাইন হিসাবে ধরা হবে, তবে সেটা অবশ্যই রুলসের ভিতরে থাকতে হবে। ডিজাইন খুব বেশি কিছু না, ডিজাইন করার জন্য আপনাকে শুধুমাত্র কি হতে হবে? একটু ব্রেনটা খাটাতে হবে। ভালো ডিজাইন করার জন্য শুধুমাত্র ব্রেন খাটাতে হবে এবং ওই কাজটি আপনাকে করতে হবে। আপনি ব্রেন খাটিয়ে যেটা করবেন রুলসের ভিতর থেকে, ইনস্ট্রাকশনের ভিতর থেকে, এটাই আপনার একটা ডিজাইন হবে। ক্লিয়ার? ওকে, তারপরে এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে না, শুধুমাত্র এগুলো আবার প্যাটার্ন ইউজ করা, অথবা এই যে শেপগুলো ইউজ করতে পারেন। আপনারা এগুলো শেপগুলো নিয়ে এই যে একটা শেপ নিলে এখানে 3টা হয়ে যাবে না? পরবর্তী একটা শেপ নিয়ে কপি করা যাবে না? ওকে, এগুলো করা যাবে তো? এই যে দেখেন এগুলো আবার ভেরি সিম্পল কার্ড। প্রথমে ধীরে ধীরে একেবারে সিম্পলগুলো আমি এই যে কার্বি টার্বি যেগুলো আছে ওইগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে না এইটাই দেখাই, সিম্পলগুলো আপনারা পারবেন, ঠিক আছে? সিম্পলগুলো আপনারা করতে পারবেন, বাট আমি এই যে কার্ভ টার্ভ একটু দেখাই। ওকে, এটা নিয়ে আসলাম। এখন আমরা এটা দেখে দেখে ডিজাইন করব না? আচ্ছা, তার আগে লেয়ারের বিষয়টা বলি। এই যে লেয়ার, এই লেয়ারটা স্বাভাবিকভাবে আপনারা এইখানে পাবেন। তো লেয়ারটা আমি একটু এটাকে রিসেট করে নেই, রিসেট এসেনশিয়ালস। ওকে, যখন আপনারা লেয়ার ওপেন করবেন তখন এরকম থাকবে ছোট্ট একটা। এটাকে আমি টেনে বাইরে নিয়ে আসলাম আমাদের কাজের সুবিধার্থে। এটাকে টান দিলে নিচে লম্বা হবে। যখন এরকম থাকবে তখন 4টা-5টা লেয়ার হয়ে গেলে কি হয়ে যাবে? এটা ফিল আপ হয়ে যাবে, তখন সবগুলো দেখা যাবে না। সবগুলো দেখতে হলে এটাকে টেনে বড় করা লাগবে। এটাকে সাইডে দিয়ে টেনে কি করা যায়? বড় করা যায়। ওকে, এখন ইলাস্ট্রেটরের লেয়ারগুলো মেনটেন খুব ইজিলি সফটওয়্যার নিজেই করে নেয় তার মতো করে। এই যে একটা গ্রুপ বানিয়ে ফেলছে না? আমরা যে এতগুলো কাজ করলাম কোথাও কোনো লেয়ার নিলাম না। একটা শেপ নিলাম, সেইটাকে লেয়ারের ভিতর নিয়ে নিবে। একটা গাইড নিলাম, সেইটাকে লেয়ারের ভিতরে নিয়ে নিবে। এই যে একটা লেখা নিলাম, সেও এটাকে এই যে লেয়ার গ্রুপে নিয়ে আসছে। দেখেন তো চলে আসছে কিনা? এই যে ইমেজটা যে নিলাম এটাকে সে একটা লেয়ার গ্রুপে নিয়ে আসছে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কাজ হলো এই লেয়ারগুলো মেনটেন করে কাজ করা। আমরা এটা একেবারে শেষেই দেখবো লেয়ারগুলো মেনটেন কীভাবে করতে হয়। যত সহজে পারা যায় আপনাদেরকে দেখিয়ে দেবো। আপাতত আমরা কাজ করি। ওকে, তো এইটাকে আমরা ধরলাম ব্যাক সাইড, এটা হলো ব্যাক সাইড। তো এটা আমি আগে প্রথমে করি, কি করা লাগবে? এটাকে এখান থেকে এমবেড করেন এবং এটাকে একটা কপি রেখে দিয়ে ঠিক এই সাইজে বসান। এটাকে ক্রপ করেন, ঠিক এই সাইজে ক্রপ করেন। তো আসেন এখানে ইমেজে ক্রপ ইমেজ আসছে, ক্রপ, এটাকে টেনে ক্রপ করেন। অ্যাপ্লাই, ক্রপ হয়ে গেল না এটা? এবার এটাকে আপনি ঠিক এই ডকুমেন্টে বসান। ওকে, একটু ছোটো বড় হয়ে গেছে না? এটাকে অল্টার শিফট চেপে যতটুকু পারা যায় ততটুকু নিয়ে আসেন।
এটা ব্লিড না, এটা প্রিন্ট এরিয়া টু প্রিন্ট এরিয়া, এতটুকু বসাবেন। ওকে, প্রিন্ট এরিয়া টু প্রিন্ট এরিয়া বসে গেছে না? কী জন্য এতটুকু বসালাম বলতে পারবেন? কী জন্য? কারণ একটা বিজনেস কার্ড, এই যে আমরা যতগুলো বিজনেস কার্ড দেখতেছি সবগুলা প্রিন্ট এরিয়া পর্যন্ত কি করা, এগুলোকে বলা হয় প্রেজেন্টেশন অথবা মকআপ বলা হয়। সো মকআপ বা প্রেজেন্টেশনের মধ্যে আমরা ততটুকুই ক্লায়েন্টকে দেখাই যতটুকু তার হাতে পৌঁছাবে। মনে করেন এইটা প্রিন্ট হয়ে তার হাতে এতটুকু পৌঁছাবে না, এই জিনিসটাই শুধু আমরা ক্লায়েন্টকে দেখাবো। ক্লিয়ার? এই জন্য আমি এখানে বসলাম কতটুকু পর্যন্ত, প্রিন্ট এরিয়া টু প্রিন্ট এরিয়া। কিন্তু আমি ডিজাইন করার সময় টিকে এটা ফুল ডিজাইন করব। কি করব? এটা ডিজাইন করার সময় ঠিক ব্লিড থেকে আমরা ডিজাইন করব এবং ব্লিডের এই অংশটা কেটে যাবে। ওকে, এবার এটাকে আপনি লক করেন। ইমেজটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন আসি আমরা, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম এইখান থেকে, এই যে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম, গ্রে কালার হয়ে গেছে না? ওকে, তারপরে কি লাগবে? একটা ব্ল্যাক শেপ লাগবে। কি লাগবে? ব্ল্যাক শেপ। ওকে ফাইন, আসেন এখান থেকে আমরা পেন টুল দিয়ে এটা নিয়ে নেই। এটা পেন টুল দিয়েও নিতে পারেন অথবা আপনারা যদি বুঝেন অন্য টুল দিয়েও নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো পেন টুল দিয়ে আমি নিয়ে নিই এটা, এই জায়গা থেকে ক্লিক করলাম। ওকে, ফিল দেওয়া আছে, ওটাকে স্ট্রোকে নিয়ে যান। ওকে, ম্যাচ হয়ে গেছে না? এবার এটাকে আমি একেবারে বড় করে নিলাম। এবার এটাকে কালার দিয়ে দিন, এই কালার। ওকে, এখন আউটসাইডে চলে গেছে না? এটাকে কাটবো কীভাবে? এটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড শেপ আছে, ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট হয়ে গেছে না? শেপ বিল্ডারে এসে অল্টার চেপে এই তো মাইনাস হয়ে গেছে না? এই যে দেখেন এটার মতো কি একটা শেপ, হ্যাঁ আসতেছে, দেখেন এটা শেপ হয়ে গেছে না এটার মতো? কীভাবে কাটলাম? এই তো পেন টুল দিয়ে ইচ্ছা মতো শেপ নিয়ে নিলাম, অথবা এরকমও করতে পারি। শেপটা তো আমরা এরকম করছিলাম, এরকম। এটাকে চাইলে আমরা কন্ট্রোল চেপে এটাকে এই জায়গায় বসাতে পারতাম, বাট এটা একটু ঝামেলা করবে, ছোটো বড়ো হয়ে যাবে। কি আগেরটাই? আচ্ছা, কাটাকাটির ওইটা। ওকে, এরকমই তো বসাইছিলাম, তারপর এটাকে দিয়ে দিলাম। এখন এইখান থেকে এসে কালারটা নিয়ে নিলাম। এবার এটা সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব, দুইটা একসাথে সিলেক্ট, নয়তো এটাকে একা একা সিলেক্ট করে যদি কাটেন তখন পুরো শেপটা কেটে যাবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কেন, এটা কেন এতটুকু কাটতেছে? কারণ এই যে ব্যাকগ্রাউন্ড শেপ আছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ওভারল্যাপিং হয়ে গেছে কিনা। এখন ওভারল্যাপিং হলে ওভারল্যাপিংটাকে সে শুধু মাইনাস করবে, এই যে, বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে চাইলে আমরা কি করতে পারি? হাইড করে দিতে পারি, অথবা এটাকে চাইলে এই ইমেজের নিচে নিয়ে আসতে পারি। ইমেজের নিচে কেন আনবো? ইমেজের নিচে এই কারণে আনবো যাতে আমরা পিছনের শেপটা কি করতে পারি, দেখতে পারি। এখন পিছনে কোন শেপ আছে? এটার পিছনে আছে আমাদের লোগো। লোগোটা না হয় আমরা পরে করব। এটাকে এই জায়গায় রাখলাম। তারপরে কোনটা করতে হবে? এই শেপটাকে বানাতে হবে। এই শেপটাকে আমরা দুইভাবে বানাতে পারি। একটা হলো পেন টুল দিয়ে আপনি এটার উপরে একটা বানিয়ে নিতে পারেন, অথবা এটাকে টেনেও কি করতে পারেন, কাজ করতে পারেন। এটাকে ধরেন আমি উপরে নিলাম, এবার এটাকে আমি আনলক করি, আনলক করে জাস্ট এটাকে একটু নিচে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম কোথায়? ব্যাক সাইডে। তারপর এটাকে এরকম টেনে ব্যাক সাইডে এটার কালারটা এটা দিয়ে দিই আপাতত। দেখেন তো এটা বের হয়ে গেছে না এটার মতো করে? বের হলো কি? অথবা এটাকে আমরা হ্যাঁ শেপটা কপি করলাম, এই যে শিফট চেপে টানলাম, দেখেন তো এই সাইডটা কি ছোটো হলো এটার মতো? একটু ছোটো হয়ে আসছে, একটু ছোটো হয়েছে। এবার এটাকে ওকে এইটুকু, এবার দেখেন ছোটো বড়ো আছে। ওকে, এবার এটাকে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিন, এইটুকু এবং এইটুকু। এখন আবার এটাকে কপি করেন, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে এখন অরিজিনাল কালারটা নিলাম এবং এটাকেও সেম কি করে কন্ট্রোল-C কন্ট্রোল-V, তারপরে এটার কালার দিয়ে দিলাম এইটা। ওকে, সেই সিলেকশন টুলে এসে এটাকে আবার টেনে এটার মতো করে বড় করে দিন। ওকে, ইজিলি হয়ে গেল না এটা? এবার এই শেপটা এবং ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এগুলাকেও মাইনাস করে দিন। ওকে, এবার এটাকে হোয়াইট কালার করে দিলেই তো কাজ শেষ। এই তো হয়ে গেছে কিনা?
যদিও এটার মতো ছোট বড় হয় না, এটাকে মতো ছোট বড় করতে হলে পেন টুল দিয়েই মেক করা লাগবে। এখন যদি আপনারা পারেন পেন টুল দিয়ে করেন, কোনো সমস্যা আছে? যেই রকম কাজটা বুঝতে পারবেন ওই রকমই করবেন। ক্লিয়ার? এই তো বড় করা, হ্যাঁ করতেছি। এটা কি বুঝতে পারছেন? কি উপর মানে এইটার উপর ছোট হলো কিভাবে? আচ্ছা আবার ভালো করে দেখেন, আমি এবার প্রথম থেকে করি, জুম করে। ওকে, এটাকে আমি কি করলাম? কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, ব্যাকে পেস্ট করলাম। তারপর এটা কালার করে দিলাম, এখান থেকে একটা কালার করে দিই। আচ্ছা, এবার এটাকে শিফট চেপে আমি টেনে বড় করতেছি। কি চেপে? শিফট চেপে বড় হচ্ছে। এবং শিফট চেপে যখন বড় করবেন তখন সে এই সাইডের রেশিওটা মেনটেন করে বড় করবে। ওই রেশিও মেনটেন করতে গিয়ে, যেহেতু এটা কি পারফেক্ট, এটা স্কোয়ার, এটা কি পারফেক্ট স্কোয়ার? পারফেক্ট স্কোয়ার না, এই জন্য সেই রেশিওটাকে ছোটো বড়ো করে দিবে, অটোমেটিক ছোটো বড়ো করে দিবে। ক্লিয়ার? এবার এটাকে এই দুইটাকে সিলেক্ট করেন, তারপর সেই বিল্ডারে আসেন, অল্টার চেপে এইটা মাইনাস, অল্টার চেপে এইটা মাইনাস, এই শেপটা ছোটো হয়ে গেল। কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক। এটা ভুলে গেছেন? পেস্ট ইন ব্যাক ভুলে গেছেন? ব্যাক সাইডের এটা। ওকে, তাবাসসুম তিশাকে আপনাদের বেশের আপনি গতদিন এই যে আপনার কি হয় না, এটা দিয়েছেন এখনো হয়নি। আচ্ছা, এটাকে আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম এবং এটার কালার এটা দিয়ে দিলাম। আবার আসলাম সিলেকশন টুলে, এটাকেও সেম শিফট চেপে টেনে বড় করে নিলাম। এবার এই দুইটাকে ধরে সেই বিল্ডার থেকে মাইনাস। ওকে, আর এটাকে দিয়ে দিলাম এই কালার। দেখেন ঠিক আছে? এই দুইটা ক্লিয়ার? বুঝা হয়েছে? খুব কঠিন কিছু? আচ্ছা, একটু কঠিন। আচ্ছা, এখন আসেন এই শেপ, এটা নেওয়া কতক্ষণের ব্যাপার? এখান থেকে একটা নেবেন, পেন্টুল দিয়ে এটা মেরে দেবেন। ওকে, এটাকে আমি নিয়ে আসলাম উপরে, এই যে লেয়ার প্যানেলে আসলাম। কই লেয়ার প্যানেল? লেয়ারে আসার পর এই যে এটা না, এটাকে নিয়ে আসলাম উপরে, এটাকে আবার আগের জায়গায় বসলাম, প্রিন্ট টু প্রিন্ট এরিয়া, এটাকে লক করে দিলাম। যদিও এখানে কি করতেছে না, এটার মধ্যে এটা ম্যাচ করতেছে, যদি পেন্টুল দিয়ে করতাম ম্যাচ করতো। আচ্ছা, আমি দেখি পেন্টুল দিয়েই করি আবার। ওকে, এখানে থাক, এবং কোন জায়গা থেকে হবে? এই জায়গা থেকে। এটা শেপ যে পেন্টুল দিয়ে করছে এটা বুঝবেন কিভাবে? আমরা অনেক সময় দেখেছিলাম না, এই যে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কার্ভি শেপ আছে। আর কিছুদিন পর যখন ফ্লায়ার ডিজাইন করব তখন দেখবেন যে আপনারা যে এটা ট্রেসিং করবেন পেন্টুল দিয়ে, ওইটা দেখবেন যে আমি পেন্টুল ছাড়া নর্মালি পেন্সিল টুল দিয়ে শেপ ক্যাটাগরি করা যায়। তখন এটা যে শেপ পেন্টুল দিয়ে করছে এটা কি বলা যাবে? কারণ একটা কাজ অনেকভাবে করা যায়, এবং পেন্টুল দিয়ে এই কাজগুলোকে পারফেক্টলি ম্যাচও করানো সম্ভব না। ওকে, কি না, লোগোতে এত সময় দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন তো আমরা লোগোর উপর কি করতেছি না। তারপরে আসেন এই জায়গায়, লোগোতে সমানষ্ট করার এখন আপাতত প্রয়োজন নাই। ওকে, এটাকে ম্যাচ করে দিন। এবার এটাকে শেপে নিয়ে আসেন, আসার পরে ব্যাকগ্রাউন্ডটাকে এটা ডিলিট করে দিন। তারপরে দেখেন এটা কিন্তু পারফেক্ট হয় নাই, 100% পারফেক্ট এখনো কি হলো? এ থেকে আমাদের আগেরটাই কি ছিল? ভালো ছিল। ঠিক আছে, এখানে দেখেন হালকা একটু ছোটো বড়ো রয়, যদিও এটা ম্যাচ করছে, এখানে হালকা একটু প্রবলেম আছে, এটাকে টেনে আমরা সমান করে দিতে পারবো, সমস্যা নাই। তা হবে।
ওকে, সো পারা যাবে এই জিনিসটা। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে আগের দুইটাকেই আগের জায়গায় নিয়ে বসিয়ে দিই। ওকে, এবার এটাকে এই শেপটা বানাতে হবে। সো এটাকে ধরেন, এটাকে লক করে দিলাম। এখন এটাতে শুধুমাত্র কি দিলাম, ব্লিড থেকে আমরা নিয়ে আসবো এই যে রেক্টেঙ্গল আসছে। এবার এটাকে আমরা কর্নার করব কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুল এই জায়গা থেকে। ওকে, হয়ে গেল না? তারপর ওইটা কিভাবে বানাবো, এটা সিম্পলি পেন টুল দিয়ে বানিয়ে নিন। এবং একটু খেয়াল করেন, এটা যাবে এই শেপের নিচে। কোনটা, এটা এটার নিচে আসবে। ওকে, হয়ে গেল না? ওকে, এবার এই কিউআর কোডটা আসবে। আচ্ছা, আমরা এটাকে আনলক করে এই জায়গাতে নিয়ে আসি। ঠিক আছে, এবার এখন এই লোগোটা কীভাবে বানালো, পেন টুল দিয়ে। শুধুমাত্র পেন টুল দিয়ে বানানোর প্রয়োজন। আপনি যদি এটা পারেন, এটা মেক করে রেখে দিন। কি সার্কেলকে কেটেই তো করছে, এটা সার্কেলকে কেটে করলো না, পরে একটা এ শেপ নিয়ে নিল, অথবা এটাকে স্ট্রোক দিয়েও করে নেওয়া যায়। ধরেন একটা ইডিপস নিল, এটাকে স্ট্রোকে দিল, তারপরে একটা কপি রেখে দিলাম, এই যে রেখে ধরে এক্সপান্ড। এবার সেই বিল্ডার দিয়ে এই দুইটাকে ম্যাচ, এগুলোকে ম্যাচ করিয়ে দিলাম। ওকে, দেখেন তো এটা বাইব আসছে। ওকে, তারপরে কেটে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, যদি এটার মতো কি হয়, স্ট্রেট হয় না, স্ট্রেটও করা যাবে। এটাকে শেপটাকে কী করে একটু চ্যাপ্টা করে দিলে। তারপরে এটা নিতে পারবেন না, এটা সিম্পলি এখান থেকে নিয়ে নিন। ওকে, ঠিক আছে। এই যে লোগো বানাবেন, এইটা দিয়ে বিজনেস কার্ডে তো অনেক ধরনের লোগো থাকে, তাই না? এক এক বিজনেস কার্ডে এক এক ধরনের লোগো থাকে। তো এই যে দেখেন, এক একটাতে এক এক ধরনের লোগো আছে। তো এগুলাতে আপনারা সময় নষ্ট না করে এক লোগো দিয়ে সবগুলো বিজনেস কার্ড ডিজাইন করে নেন। লোগোর ক্ষেত্রে এক লোগোতে সবগুলো দিয়ে দেন। ধরেন এটাকে আমি দিয়ে দিলাম গ্রুপ করে এখানে নাম কি, মিডিয়া। তো এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, ছোটো, এটাকে এক্সপান্ড করে নেবেন। তখন ছোটো বড়ো করলে এটা সাইজটা নষ্ট হবে না। কেন এক্সপান্ড করবো, এই যে এখানে স্ট্রোক ছিল না, এটা ছোটো বড়ো করার সাথে সাথে সে তার সাইজটাকে স্কেলিং করতো। এই জন্য আমরা আর কী করলাম না,
এক্সপান্ড করে দিলাম। এখানে লিখেন মিডিয়া। মনে করেন এই ফন্টের নাম জানেন না, মনসেরাট ইউজ করেন অথবা যে কোনো একটা ইউজ করেন, এবং ঘুরে ফিরে দেখবেন যে মনসেরাটটা ইউজ হয় বেশি। একটু যদি এখান থেকে খেয়াল করেন, এখানে মনসেরাট, তারপরে এই জায়গাতে এসে দেখেন এখানে মনসেরাট, এখানে দেখেন মনসেরাট, তারপরে এটাতে এসে দেখেন এটাতেও মনসেরাট। ঠিক আছে, একটা ফন্টই বেশিরভাগ ইউজ হয় এবং মনসেরাট ফন্টটা টাইপফেসে সুন্দর দেখতে, এই জন্য এটাই বেশিরভাগ ইউজ হয়। আচ্ছা, এখন বলেন এখানে অ্যালাইনমেন্ট কোনটা হবে? কোন অ্যালাইনমেন্ট হবে? সেন্টার অ্যালাইন না লেফট অ্যালাইন না রাইট অ্যালাইন? সেন্টার অ্যালাইন। কেন সেন্টার অ্যালাইন হবে? বিকজ এই লিখাটা এইটার সাথে সেন্টারে আছে, তাই না? সেন্টারে আছে। এখন যদি এটা লেফট অ্যালাইন থাকে তখন আমরা লিখতে লিখতে এটা বাম দিকে ডান দিকে লম্বা হয়ে যাবে, তখন কি এটার সাথে সেন্টার অ্যালাইন হবে? হবে না। এই জন্য মনে রাখতে হবে যেই অবজেক্টের সাথে যেই অ্যালাইনমেন্টে থাকবে ওই অ্যালাইনমেন্টে আমার লেখাটাও থাকতে হবে। ক্লিয়ার? সেখানে আমরা লিখব কি? মিডিয়া। ওকে, মিডিয়া, এবং এটা থাকবে সেন্টার অ্যালাইন। তারপর এটা কালার হবে হোয়াইট কালার, এটা হবে বোল্ড। এখানে আমরা দিয়ে দিই, যেহেতু আমি জানি এটা কি মাইরিয়াদ প্রো ইউজ করা, সো এখানে মাইরিয়াদ প্রোটাই দিয়ে দিলাম, এবং এটার ক্ষেত্রে দিয়ে দিলাম বোল্ড, এবং এটাকে সেন্টারে নিয়ে আসলাম, এবং এইটার সাথে কি অবজেক্ট করে সেন্টার বানিয়ে দিলাম। এটা সাইজ কত হবে? 12 দেওয়া আছে, কিন্তু 12 কি এটার সাথে যাচ্ছে? যাচ্ছে না। এটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি কিনা? ওকে, বাট আপনারা এরকম করার প্রয়োজন নাই, 12 আছে 12ই থাকবে, তো আমি 12ই দিয়ে দিলাম। ওকে, তারপরে কি? স্লোগান হিয়ার। এখানে এটা লিখে দিন, এবং স্লোগান হিয়ার এটা কত থাকবে? 7 থেকে 9, ধরেন 9 দিলাম, এবং এটা থাকবে রেগুলার। কি লিখবো এখানে? 7 দিলাম, এবং এখানে লিখবো স্লোগান হিয়ার। সবগুলো হবে অল ক্যাপসে, স্লোগান হিয়ার। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটার মধ্যে তারা বিভিন্ন জায়গায় ফাঁকা রাখছে না, সবগুলো আমাদের সেম স্পেসিং। এটাকে কি বলা হয়? ট্র্যাকিং ভ্যালু। সো এটাকে আমরা ট্র্যাকিং ভ্যালুটা বাড়িয়ে দিই এই জায়গা থেকে এসে। ওকে, বাড়লো? আচ্ছা, বাড়ে নাই? এই যে এগুলোর মধ্যে স্লোগান হিয়ার সবগুলা একসাথে লেখা, আমরা একসাথে করে দিলাম। এবার এটাকে বাড়ান, এই যে কত আসছে? 100। আগে ছিল এরকম 0, এই যে একটু গায়ে গায়ে লাগানো না? এবার এটাকে বাড়ান, বাড়ে? বাড়ছে? ওকে, বেশি বড় হয়ে গেছে। এটাকে ধরে আমরা আর একটু বড় করে দিই, 16 দিয়ে দিলাম। এটা আমাদের সাথে এটা ফন্ট হয়তো ম্যাচ করতেছে না, ওরা মাইরিয়াদ ইউজ করতেছে, আমাদের এখানে আছে মাইরিয়াদ প্রো। ওকে, এই জন্য ম্যাচ করতেছে, কিটা ম্যাচ করতেছে না, সমস্যা নাই। এবং এটার কালার থাকবে এইটা। যতটুকু পারা যায় আমরা ফন্ট ম্যাচ করে কাজ করব। যদি আপনি ফন্ট মিলাতে চান, 100% ফন্ট মিলাতে চান, তারপর এই যে 100% করা সম্ভব হবে না, কারণ এগুলোকে যখন আমরা ক্রপ করব তখন এটা ডিস্টোর্ট হয়ে যায়, রিস্কেলিং হয়ে যায়, পিক্সেলগুলো কি হয়ে যায়? ছোটো বড়ো হয়, একটু ব্যবধান থাকবে, এটা স্বাভাবিক। বাট আমাদেরকে ফন্ট যে কোনোটা ইউজ করার সমস্যা নাই, বাট আমরা বুঝে ইউজ করতে হবে যে কোন জায়গায় কি ইউজ করতেছি, কোথায় অ্যালাইনমেন্ট ঠিক রাখতেছি কি না, এই জিনিসগুলো বুঝে ইউজ করা লাগবে। এবং এইগুলা থেকে এইগুলার দূরত্ব আমরা মেজার করে দেব, 10 পিক্সেল বা 20 পিক্সেল থাকবে। ওকে, এগুলোর দূরত্ব কত থাকবে? খুব বেশিও রাখা যাবে না। এখন যদি আমি এরকম করে রেখে দিই, খুব ভালো লাগবে দেখতে। আবার যদি এরকম করে রেখে দিই, ভালো লাগবে? অবশ্যই না। এগুলাকে নির্দিষ্ট একটা গ্যাপ, এটা 10 অথবা 20 পিক্সেল। এখন এখান থেকে আপনারা পিক্সেল কীভাবে ম্যাচ কী করবেন? শিফট চেপে যদি ডাউন এরো ক্লিক করেন 10 পিক্সেল দূরে চলে গেছে, কিন্তু এখন দেখেন 10 পিক্সেল অনেক গ্যাপ না? ফটোশপে যদি করতাম তখন 10 পিক্সেল এত বেশি মনে হতো, কিন্তু ইলাস্ট্রেটরে আসার পরে 10 পিক্সেলটা মনে হয়ে যায় অনেক বেশি। সো আমরা 1 2 3 এটা রাখতে পারি, এই যে 3, এই তো শুধুমাত্র ডাউন এরো ক্লিক করে এরো দিয়ে। ওকে, আর এই টোটাল দুইটাকে ধরে আমরা রাখতে পারি এইটা থেকে 1 2 3 4 5 পিক্সেল দূরে রাখলাম। ওকে, আচ্ছা, এই তো হয়ে গেল না এটা? এবং এইটা কোথায় আছে? ঠিক এই ডকুমেন্টের সেন্টারে আছে কিনা? এই দুইটাকে ধরেন, 3টাকে একসাথে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এবার
এটাকে এই শেপকে কি করে কি অবজেক্ট বানিয়ে এটা সেন্টারে নিয়ে আসলাম। দেখেন তো ঠিক আছে কিনা এবার? আচ্ছা, এখন এইদিকে কি লাগবে? কিউআর কোড লাগবে। সো এই কিউআর কোডটা আমরা পাবো কই? কিউআর কোড আমরা ইনডিজাইনে গিয়ে বানানো শিখবো, আপাতত আমরা এখান থেকে ইউজ করতে পারি। আচ্ছা, কিউআর কোডটা আমরা একে পরেই শিখি। এটা থাক, আইকনের সাথে শিখবো কিউআর কোড বানানো। পরে এটা কপি করে রাখছিলাম না, এখানে কপি করে রাখছিলাম তো, এখান থেকে এটাকে ক্রপ করে কি করব, আমরা ফ্রন্ট সাইডটাও বানানোর চেষ্টা করব। খুব কঠিন মনে হচ্ছে? ব্রেনস্টর্মিং মনে হচ্ছে? বাসায় যাওয়া পরে কঠিন হলে করতে হবে, কিছু করার নাই। আর এটা তো কি, এটা এরকম না। অ্যাপ্লাই, ওকে। তারপরে এইটাকেও টেনে টুনে এই ডকুমেন্টের সাথে বসান, তারকেও প্রিন্ট এরিয়া পর্যন্ত নিয়ে আসেন। প্রিন্ট এরিয়া টু প্রিন্ট এরিয়া এই রাখলাম, এটাকেও লক করে দিন Ctrl+2 দিয়ে। আচ্ছা, এবার এখানে সেম জিনিসটা, সেম ডিজাইন তো, শুধুমাত্র কি হবে, রোটেট করলেই হয়ে যাবে। ওকে, আমি এটাকে কপি করে নিয়ে আসি, পুরো ডিজাইনটা নিয়ে আসলাম। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপাতত ফেলে দিই, কারণ ওই ব্যাকগ্রাউন্ডে কাজ চলবে কি না, চলবে, সেটা ডিলিট করে দিলাম। এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে এটাকেও আপাতত সরাইয়া দিই, এই পুরাটাকে নিয়ে আসলাম। ওকে, শুধুমাত্র কি হবে, এইটাকে ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট। ওকে, হয়ে গেছে না? রিফ্লেক্ট রিফ্লেক্ট রুটের যদি করতে চান, আপনারা তো ভাবছেন যে এরকম হবে, তাও হয়ে যাবে। ওকে ওকে, এ তো কাজ কমপ্লিট। এখন শুধু আমরা এই টাইপোগ্রাফিগুলা বসাবো এখানে। ওকে, মার্ক হ্যারিসন গ্রাফিক ডিজাইনার, সবাই গ্রাফিক ডিজাইনার। ওকে, এতটুকু বোঝা গেছে তো সবার? ওকে, এখন এটার মধ্যে আমরা নাম লিখবো। সো এখানে জনাতন 2 কত সাইজ আছে, এটা 12 সাইজ। আমরা এটাকে দিয়ে দিলাম কি নাম থাকবে, এই যে জনাতন 2 নিচে পড়ে গেছে না, এটাকে টেনে সবার উপরে নিয়ে আসেন। আসছে? এই যে অ্যারেঞ্জমেন্ট বিফোর, এখান থেকে করি না আমরা, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এই জিনিসটা। ওকে, এখন এখানে বলেন কোন লাইন থাকবে, লেফট লাইন থাকবে না রাইট লাইন থাকবে না সেন্টার লাইন থাকবে? লিকার লাইন বলতেছি, লিকার অ্যালাইনমেন্ট। লেফট লাইন না সেন্টার লাইন না রাইট লাইন, কোনটা থাকবে? বুঝে বলেন তো দেখি কার আইডিয়া কতটুকু। রাইট লাইন কেন থাকবে? লিখাটা লেফটের দিকে। আচ্ছা, আর সেন্ট্রাল লাইন কেন থাকবে? দুই দিকে। এখানে একটু আপনারা গ্রাফিক ডিজাইন আর মার্ক হ্যারিসনের তাদের অ্যারেঞ্জমেন্টটা দেখেন, তাদের অ্যারেঞ্জমেন্টটা কি সেন্টারে করা? শেপের শেড বাদ দেন, তাদের লিকার অ্যালাইনমেন্টটা দেখেন, লেফট লাইন করা। তাহলে এখন বলেন লেখাটা কোন দিকে যাবে? অ্যালাইনমেন্ট কোন দিকে যাবে সেটা পরের ব্যাপার, অ্যালাইনমেন্ট কোনটা, লেফট না রাইট? লেফট অ্যালাইন হবে। যদি এটা এখানে আমরা রাইট অ্যালাইন করি তখন লেখাটা এই দিকে বাড়বে। লেখাটা যদি এই দিকে বাড়ে কখনোই এই দুই সাইড ম্যাচ থাকবে না, এই দুই সাইড ম্যাচ থাকবে, এই জন্য এটাকে লেফট অ্যালাইনে করা। এখন আমরা জানছিলাম কি, এটা যদি এইদিকে চলে যায় তাহলে আর্টবোর্ডের বাইরে চলে যাবে না? এখন আমরা এখানে এটা করে দিচ্ছি লেফট অ্যালাইন, সো লেখাটা লিখতে লিখতে এইদিকে যাবে। এবং আমি এখানে লিখি, একটু খেয়াল করেন, এটাকে ফেলে দিলাম আর এটাকে প্রিন্ট এরিয়াতে নিয়ে এসে সবার উপরে তুলে দিলাম। ওকে, এবং এটাকে লক করলাম। এখানে লিখবো মার্ক হ্যারিসন। ওকে, টাইপ তুলে আসলাম, আসার পরে এখানে লিখলাম, এটা লেফট লাইনে দিলাম, এই যে এখানে লিখলাম মার্ক হ্যারিসন। দেখেন তো সেফটি লাইনের বাইরে চলে গেছে কিনা? এখন আমাকে কি করা লাগবে? আমি তো ডিজাইনার, আমি তো এটা করে দিছি, আমার কোনো ফল্ট এখানে নাই। সেখানে ক্লায়েন্টকে বাধ্য হয়ে তার এটার সাইজকে
কমাতে হবে। এই যে দেখেন 12তে চলে আসলো, 12তে আসার পর এটা কি আর চেঞ্জ হচ্ছে? দেখেন তো, এটা কি আর এটা বাইরে যাচ্ছে? যাচ্ছে না। এবার এটাকে বোল্ড করে দেই, হলো? আচ্ছা, এটা যদিও এটা এখানে অন্য কোনো ফন্ট ইউজ করা, ওকে, যার কারণে এই যে এমটা দেখেন এটা কীরকম, আর এটা একটু মেলানো না দুই সাইড, ওকে। সো আমরা মনসেরাট ইউজ করতে পারি অন্য কোনোটা, ওকে। এখন দেখেন, এখন যদি মনে করেন তার নাম আসে মার্ক স্মিথ হ্যারিসন, বাইরে চলে গেছে না, সে কী করবে, এখান থেকে ফন্টটাকে ছোটো করতে হবে, চলে আসছে না ভিতরে, কিছু করার না, এটাকে তাকে করতেই হবে। তারপরে আর কি হবে, গ্রাফিক ডিজাইনার, এটাকে নিয়ে এসে জাস্ট তাড়াহুড়া করবে না কাজের ক্ষেত্রে, খুবই ধীরস্থিরভাবে কাজগুলো করবেন। এই যে ম্যাচ হয়ে গেছে না দুইটা, পিঙ্ক সাইন দেখাচ্ছে, এখানে লিখেন এটা উপরে তোলা লাগবে, সেটাকে উপরে তুললাম। এখানে কি হবে, গ্রাফিক্স না গ্রাফিক ডিজাইনার, এবং এটা সাইজ কত হবে, 7 থেকে 9, ওকে, আমরা 9 দিলাম। আমরা আমাদের রুলসের ভিতরে থাকবো, ঠিক আছে, এগুলোর সাথে মিলক বা না মিলক আমরা আমাদের রুলসের ভিতরে থেকে কাজগুলো আগে শিখে যাব। ইন ফিউচারে আপনি আপনার মতো করে করতে পারবেন বা বুঝে নেবেন যে কোন জায়গায় কতটুকু রাখবেন। আপাতত আমাদেরকে রুলসগুলো স্ট্রংলি ফলো করা লাগবে। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন একটু দেখেন, মার্ক হ্যারিসনটা ছোটো করা, তাই না, এটাকে ছোটো সিলেক্ট করে এখান থেকে এটাকে রেগুলার করে দেয়। এবার ঠিক আছে, এগুলো কিন্তু স্টাইলের মধ্যে পড়ে, এই যে মার্কটা বোল্ড করা আর হ্যারিসনটা কি করা, ছোটো করা না, এগুলো কি স্টাইলের মধ্যে পড়ে। আচ্ছা, এখন আসেন এই লেখাগুলো লাগবে, তো আমরা এগুলা লিখে নেই। এগুলো কীভাবে লিখবো, টাইপ টুলে আসেন, এগুলো সাইজ কত থাকবে, 6 থেকে 8, সো আমি সর্বোচ্চটা ছোটোটাই দিয়ে দিলাম এবং এটাকে করলাম রেগুলার। এখানে লিখি ইয়োর স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট লোকেশন, ইয়োর সিটি অ্যাড্রেস, স্ট্রিট লোকেশন, এখানে লিখি কি না, আমরা লিখবো এগুলা সবগুলা বড় হাতের হবে। এখানে ওরা বড় হাতে লিখছে, আমরা বড় হাতে লিখবো। আমরা যদি নর্মালি লিখি তাহলে ছোটো হাতে লিখবো, ইয়োর সিটি অ্যাড্রেস। তারপরে কি হবে, স্ট্রিট লোকেশন, কমা দিয়ে সিটি, ওকে। তারপরে এটা আমাদের গ্যাপ বেশি না, এখানে কম এখানে বেশি, সো আমরা এটা কীভাবে কমাই, লিডিং ভ্যালুটা কমাইয়া দেব, 6 ইউজ করা, ওকে, এখানে বসালাম। এগুলো কি করা, বোল্ড না, এটা বোল্ড করলে এই যে দেখেন অনেক, এগুলো কখনো বোল্ড হবে না, মনে রাখবেন, এগুলো সবসময় কি হবে, লাইট অথবা রেগুলার হবে, ঠিক আছে, লাইট অথবা রেগুলার হবে, ওকে। তারপরে কি করতে হবে, এখান থেকে নাম্বার, কোন লোগো, এগুলা বানাবো আমরা, এগুলো বানাতে হবে, ঠিক আছে। আমি এখানে এইটাকে কপি করলাম, নাম্বার কি ইউজ করা, +1 2, আমরা এগুলা লিখবো না, আমরা জাস্ট লিখবো, আপাতত আপনারা কাজ করার ক্ষেত্রে এগুলো লিখেন, কিন্তু যখন মার্কেট প্লেসের জন্য কার্ড বানাবেন তখন নাম্বারগুলো এইভাবে দিবেন, সবগুলো 0 0, অথবা লিখবেন ইয়োর ফোন নাম্বার গোজ হিয়ার, ইয়োর ইমেল গোজ হিয়ার, ইয়োর ওয়েবসাইট গোজ হিয়ার, ইয়োর লোকেশন অর স্ট্রিট অ্যাড্রেস গোজ হিয়ার, দ্যাটস ইট। এখন এখানে ওরা কি লিখছে, +18, এটা কিন্তু কারো ফোন নাম্বার দেয়া এখানে, ঠিক আছে। সো এখানে কোনো আমাদের পার্সোনাল ইনফরমেশন ইউজ করা যাবে না, আবার কোনো ক্লায়েন্টের, কোনো মানুষের, কোনো ফরেনারের ইনফরমেশনে ইউজ করা যাবে না। যদি এটা ইউজ করেন, ডিজাইন যত সুন্দরই হোক না কেন, মার্কেট প্লেস রিজেক্ট করবে, ওকে। ওরা তাদের যে ফরম্যাট যেটা আছে, ওরা বলেই দেয় যে এগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না এটা না, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টিস, ওকে। তো এই জিনিসগুলো যখন তারা দেখে, ইন্টেলেকচুয়াল প্রপার্টিস, অ্যাডোবি স্টকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল প্রপার্টিসটা খুব বেশি ধরে। এখানে ওরা ধরে ডেমো ফোন নাম্বার থাকতে হবে, এবং ডেমোগুলো থাকতে হবে, সবগুলো থাকতে হবে হয় 0 0 0, অথবা ইয়োর নেম হিয়ার, ইয়োর ফোন নাম্বার গোজ হিয়ার, ইয়োর অ্যাড্রেস হিয়ার, ইয়োর ইমেল, ইয়োর ওয়েবসাইট। কারণ এই যে এখানে সে লিখছে yourwebsite.com, এটা লিখে সার্চ করে দেখবেন এই নামে আরেকজনের একটা ওয়েবসাইট আছে, তো তার ইউআরএলটা আমরা এখানে ইউজ করলাম না, বুঝে করি আর না বুঝে করি, মার্কেট প্লেস এটা বুঝবে না।
সো এইগুলোর ব্যাপারে খুবই সতর্ক থেকে কাজ করা লাগবে। তারপর এটাকে আমরা এখানে নিচে কপি করে দিলাম, এনাফ। এইটাকে ধরে এই জায়গায় নিয়ে আসলাম, কি থাকবে এখানে, ইমেইল আন্ডারস্কোর info@sample.com। এগুলোর দিন চলে গেছে, এই কার্ডটা অনেক আগের কার্ড, মনে হয় কম হলেও 10 বছর আগে ডিজাইন হবে। এটা চলতেছে, এটা যতদিন গ্রাফিক ইন্ডাস্ট্রি আছে ততদিন পর্যন্ত চলবে। এবং দেখেন এটা সার্চের সাথে সাথে সবাই উপরে পেয়ে গেলাম না, তার মানে কার্ডটা র্যাঙ্কে আছে। www.yourwebsite.com। এখন আসি আইকনের বেলা। ট্রেসিং করতে গিয়ে এক একজনের 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগবে, এটাই স্বাভাবিক। তারপরও ট্রেসিং কি করা যাবে না, ছাড়া যাবে না। ট্রেসিং আপনাকে করে যেতেই স্বাভাবিক। প্রথম অবস্থায় আপনাদের লাগতে পারে, প্রথম অবস্থায় লাগতে পারে একটা করতে, কারণ দেখুন ওইদিকে টান দিলে ওইদিক ছুটে যাচ্ছে, ওইদিকে টান দিলে দৌড় দিচ্ছে, এটা স্বাভাবিক হবে। আপনারা করেন, 100টা পুরা করতে হবে কিনা সেটা আমি পরে বলবো। আপাতত এই সপ্তাহ আপনারা মনে 100টা করা লাগবে, এটা ভাবে করেন, ঠিক আছে? সব কিছু মেনটেন করে যা পারেন করেন। 15 দিন দিলে কোর্স 2 বছর করেন, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এখন আইকনগুলো আমরা করব। এই আইকনগুলো আমি এখানে যে ওরা যে সেম আইকন করতেছে এটা যদি করতে পারেন করেন, এবং বারবার যদি এই আইকনগুলো বানাতে চান তখন আপনাদের সময় নষ্ট হবে খুব বেশি। প্রথমে একটা আইকন বানিয়ে রেখে দিবেন, এবং এই যে এই 4টা আইকন আছে বা 5টা আইকন, এখান থেকে দেখেন আপডেট যে আইকনগুলো আছে, না না এগুলাও রোবোটিক সিস্টেম ধরবে, কারণ গুগলের আইকনগুলো কি আপনার ট্রেসিং ইমেজ ট্রেস করে ধরে ফেলবো। ইমেজ ট্রেস করে আমি ইউনিক বানানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই যে আইকনগুলো দেখেন, এখানে ওরা নাম এবং ওয়েবসাইটকে একসাথে ইউজ করছে। তারপরে এটার জন্য একটা আইকন, তারপরে এখানে দেখেন 4টাকে আবার 4বার ইউজ করা, এখানে দেখেন 3টাকে 3বার ইউজ করা, মানে এই দুইটা একসাথে দুইটা করে একসাথে ইউজ করা। এবং আইকনগুলোও দেখেন এখানে হোমের বদলা কি দেয়া, পিন দেয়া না, এটা আমরা ভেরি ইজিলি বানাতে পারবো লোকেশন আইকন। সো এটা আমি দেখাই দেই। একটা ইলিপস নেবেন, নিয়ে এইটাকে, এই তো হয়ে গেছে না, এটাকে আরেকটু টেনে লম্বা করতে পারেন। ইয়েস বলেন। ডাউনলোড করে আপাতত ইউজ করতে পারবেন, কিন্তু ইন ফিউচারে যখন মার্কেট প্লেসে ছাড়বেন তখন ডাউনলোডে কাজ হবে না। এই জন্য প্রথম থেকেই চাচ্ছি যাতে আপনারা যে কাজগুলো করেন সবগুলো নিজেদের থাকে, কারণ ডাউনলোড যদি একবার করে আরাম পেয়ে যান অভ্যাসটা হয়ে যাবে, আর ওই অভ্যাসের কারণে পরে মার্কেট প্লেসে গিয়ে মারা খাবেন। ওকে, নিজ থেকে যা পারেন করেন। কি সব সময় এই যে লোকেশন আইকন, এটা সব সময় কাজে লাগবে। হ্যাঁ, এক আইকন দিয়ে আপনি আজীবন চলতে পারবেন, সমস্যা নাই। তারপরে এই যে দেখেন এখানে কল আইকন, আমি কল আইকন একটা বানানো আপনাদেরকে দেখাইয়া দিই। কল আইকন লিখে সার্চ করেন, এখান থেকে একটা কল আইকন নিন। ধরেন আপনি এইটা বানাবেন, কি ফোনের আইকন একরকম, কিন্তু আপনি এখান থেকে ডিরেক্টলি এটা ইমেজ নিয়ে বসাতে পারবেন না। মানে ওদের কথা হলো সবগুলা ভেক্টর থাকতে হবে, এনিহাউ সবগুলা পাথ এবং শেপের মধ্যে থাকতে হবে। এখন আপনি এইটা নিয়ে, সমস্যা নাই, দেখাচ্ছি। এটা হলো কপি পেস্ট ডিজাইনার। ওকে, আমি ওইটাই করব, কিন্তু ওইটাই ইউনিক হবে, সেম হবে, কিন্তু কখনো কোনো মার্কেট প্লেস ধরতে পারবে না যে এটা কি করা, ট্রেস করে বানানো। তো ধরেন আমি কোনো একটা বানাই এখান থেকে, এইটাই নিলাম। ওকে, এটাকে কপি করলাম, এটাকে এখানে বসিয়ে দিলাম। এবার আসেন এখানে ইমেজ ট্রেস তো দেখাইছিলাম আপনাদেরকে, এখান থেকে এটা হাই ফিডেলিটি দেন। ইমেজ ট্রেসিং, ওই যে মানচিত্র দেখাইছিলাম, মানচিত্র মধ্যখান থেকে বের করে নিয়ে আসলাম না। ওকে, বাট এটা দেখেন এই এক্সপান্ড করার পর দেখেন তো কর্নারগুলো নষ্ট হয়ে গেছে না, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করেন।
কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম, এত সময় না এটা ব্যাক করার, এখান থেকে করি। এখান থেকে এসে এটা দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে। এবার এক্সপান্ড দিন, এখন দেখেন তো ঠিক আছে, সবগুলো ঠিক আছে। রাইট ক্লিক, আনগ্রুপ, সবগুলো ফেলে দিন, ডিলেট। এটা রয়ে গেল না? এবার এটাকে সেই বিল্ডার দিয়ে এবার এটাকে এক্সপান্ড করেন, এক্সপান্ড। তারপর আরেকটা শেপ নিন, এটাকে একটু ছোটো করেন। এখানে কীভাবে থাকবে? এখানে যে চারকোনা শেপের মধ্যে না, এইখানে যে ওরা এইটা ইউজ করছে, আমাদেরকে এইটা ইউজ করতে হবে, এটা রুলস না। আমরা শেখার জন্য করতে পারেন, বাট আপনারা আপনাদের মতো করে আইকনগুলো বসাতে পারেন। কল আইকন আপনি যে কোনো একটা বসালে এটাকেই কল আইকন হিসাবে থাকবে। তো এখান থেকে ধরেন আমি একটা ইলিপস নিলাম, এটার কালার চেঞ্জ করে দেই। তারপরে এই যে ব্ল্যাকটাকে তুলতে হবে উপরে, সো এটাকে আমরা অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করে সেন্টার। এবার সেই বিল্ডার থেকে এসে দেখেন তো আইকন হয়েছে। এখন কেউ বলতে পারবে এটা কপি করা? কেউ কপি করা বলতে পারে? তাদের ওই যে ছোটো যে আলাদা আইকন, এটার কি আর কোনো অস্তিত্ব আছে এখানে? নাই। কিন্তু এটাকে সিলেক্ট করে আবার যখন রিলিজ কম্পাউন্ড পাথ করবেন, দেখেন তো ওই আইকনটা আলাদা হয়ে গেছে না আবার? এখন এটাকে আপনি আবার সেই বিল্ডে দিয়ে কী করেন, টানাটানি করেন, এটাকে এক্সপান্ড করে দিন। এখন এটা কালার চেঞ্জ করেন না, যাই করেন, কেউ কি মেন হলো ভেক্টর বানানো, যদি কোনো স্ট্রোক থাকে ওইটা এক্সপান্ড করে শেপ হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা দেখেন, এখন কি কেউ বলতে পারবে যে ওই জায়গা থেকে কপি করে নিয়ে এসে বানানো? আমরা বানাইছি, এটা আমরা চুরি করি নাই, এটাই বলা হয় মাস্টারাইজিং। ঠিকই ওইটা নিয়ে আসলাম ঠিকই, কিন্তু এটা যদি হুবহু এরকম করে জাস্ট ইমেজ ট্রেস করে বসে দেন, তাহলে কিন্তু রোবোটিক সিস্টেমগুলো ধরে ফেলে। ওকে, এখন এটার মধ্যে আপনি সার্কেল ইউজ করেন বা এটার মতো কর্নার ইউজ করেন, কোনো সমস্যা নাই। ওকে, এটার মধ্যে জাস্ট আমরা একটা কি দিয়ে দিই, একটা শেপ নিয়ে নেই, এইখান থেকে কতটুকুতে হবে, এতটুকুর মধ্যে। ওকে, এবং এটাকে ঠিক এইটার সেন্টারে নিয়ে আসলাম, আসছে। এবার এটাকে হোয়াইট কালার করে দেই, তারপরে এটাকে নিয়ে আসেন ঠিক এইটার উপরে, আনলাম উপরে, এটাকে ছোটো করে অল্টার শিফট চেপে ছোটো করেন, তারপরে এইটাকে ঠিক এইটার সেন্টারে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিন। এই দুইটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটার সাথে। ওকে, হয়ে গেল না? এখন বাকিগুলো কি এরকম বানানো যাবে কিনা? এখানে আপনারা লিখেন ওয়েব আইকন লিখে সার্চ করেন, আসছে ওয়েব আইকন, যে কোনো একটা নিয়ে এরকম করে বানানো যাবে না? তারপরে মেইল আইকন প্রয়োজন, এখানে মেইল আইকন লিখে সার্চ করেন, আসছে, অভাব আছে মেইল আইকনের। লোকেশন আইকন প্রয়োজন, লোকেশন আইকন তো দেখালাম বানাবেন কিভাবে, এখানে হোম আইকন লিখে সার্চ করেন। কি না, কপিরাইট ধরবে না, কারণ আইকনগুলো তো ঘুরে ফিরে সমানে থাকে, এগুলা সেমই থাকে। কিন্তু কপিরাইট কখন ধরবে? যখন আপনি মনে করেন এই যে এগুলো ডাউনলোড করতে পাওয়া যায়, মনে করেন এই যে এখানে হোম আইকন আছে না, এই যে অলে যান, যাওয়ার পরে দেখুন অনেকগুলো সাইট আছে, এই যে icons8.com ফ্রি PNG and SVG ডাউনলোড। পিএনজি নিয়ে এসে আপনি কি করেন, ট্রেস করে বানিয়ে ফেলেন। পিএনজি দিলে এটা কপিরাইট এখন পর্যন্ত ধরে নাই, বা এটা ধরবে না যেমন কোনো কথা না, কারণ পিএনজি যেটা নিয়ে আসবেন এটা কি আপনার বানানো? আপনার না। আমি যদি একটা পিএনজি ইউজ করি, এটা কি আমার বানানো? আমার না। তখন তো ওরা ধরবে কোথায়? কপিরাইট ইস্যু ধরবে, কারণ এটা গুগলে আছে না, বিভিন্ন সাইটে আছে না, ওরা যখন রিভিউ করবে ফাইলগুলো, তাদের রোবটগুলো খুব ইজিলি এগুলো ক্লিকেই ধরে নেয়, ঠিক আছে? একেবারে সব সোর্স সহ চলে আসবে। কিন্তু আপনি ওইটা নিয়ে এসে কাস্টমাইজ করেন, তখন আর কি হবে না, প্রবলেম নাই। ক্লিয়ার? এই যে এখান থেকে দেখেন ব্যাকটিজিতে আছে, এই সাইটে গেলে আপনার আইকনগুলো ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। তবে এখন আমি দেখিয়ে দিচ্ছি, যদি মারা খাওয়ার ইচ্ছা থাকে এখান থেকে ব্যাকটা ডাউনলোড করে, মনে করেন এটা প্রয়োজন, ফ্রি, এই যে এখান থেকে ফ্রি ডাউনলোড। ওকে, আমি ডাউনলোড করে দেখাই। ধূমপান মৃত্যু করা, এটা প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপর আমরা খাই। এখন আমি বলে দিলাম এটা করলে কিছু করার নাই, মারা খেলে আপনারা খাবেন, আমার কি, আমার কিছু হবে? আমার কিছু হবে না। ওয়েট, এটাকে এখানে পেস্ট করলাম, রাইট ক্লিক,
তারপরে এক্সট্রাক্ট হিয়ার, এই যে ইপিএস হয়ে গেছে না, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন। এই যে দেখেন এটা কিন্তু এখন ভেক্টর, এগুলা ভেক্টর না, এটা আনগ্রুপ করেন। এই যে এটা এখান থেকে ইচ্ছা মতো কালার, এটা কিন্তু কোনো পিএনজি না, এটা ভেক্টর ফাইল। অবশ্যই, কেন নয়। এই তো আমি যেভাবে দেখালাম একটু আগে ট্রেস করে দেখালাম, মানে এরকম করলে আপনাদের মাথায় শয়তান এরকম বুদ্ধি দিবে, যখন আপনারা ইজিলি যখন সার্চ করবেন ইজিলি আপনাদের সামনে সাইটগুলো আসবে। হয়তো চিন্তা করতে পারেন হ্যাঁ হ্যাঁ স্যার এত কঠিন করে বলছেন, এত কঠিনে যাওয়ার প্রয়োজন নাই, আপাতত তো আমরা ট্রেসিং করতেছি, সো ডাউনলোড করে মেরে দেই, আর ওই অভ্যাসটা রয়ে যাবে, অভ্যাসটা রয়ে যাবে। অনেক ভালো ভালো ডিজাইন ফ্রিপিকে আমাদের রিজেক্ট হয় শুধুমাত্র একটু অলসতার কারণে, বানান ভুল করার কারণে। একবার যে চেক করবো সময়টা নাই, এবং ওই অবহেলার কারণে ভালো ভালো ডিজাইন রিজেক্ট করে। এবং ফ্রিপিকে ডিজাইনগুলো নিচে দেখবেন যে ইমেজ নট ইনক্লুডেড একটা লাইন লেখা থাকে, কিছু করার নাই, এটা রিজেক্ট মানে রিজেক্ট। তবে কিছু আছে সফট রিজেক্ট, ওইগুলোর ক্ষেত্রে সমস্যা নাই, আর যেগুলো হার্ড রিজেক্ট ওইগুলোর ক্ষেত্রে আর হবে না। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারলেন? এতটুকু সবার ক্লিয়ার? এখন এরকম করে আগামী ক্লাসে 20টা ডিজাইন করা যাবে কিনা? আমি কি হোম আইকন, কই হোম আইকন? বেশি স্পিড হয়ে যাচ্ছে। এখান থেকে আসবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে আবার দয়া করতেছে অসুস্থ হয়ে যায়। এক্সপান্ড করলাম, এই যে ইমেজ ট্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মানে ওইটা যেদিন আপনাদেরকে দেখাইছিলাম মানচিত্রটা বের করে, তারপরে এটা শুধু ওইটাই প্র্যাকটিস করছেন, আর কোনো কিছু বাকি অপশনগুলো আপনারা খুঁজেও দেখেন যে এখানে কি আছে সবাই। তাহলে এইটার ক্ষেত্রে কোয়েশনগুলো আসতেছে যেটা মনে হচ্ছে যে একেবারে নতুন দেখতেছেন। হ্যাঁ, এটার উপরে কালারের উপর করলে ওইটা কালার এসটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। কালারগুলো করলে 16 কালার, 6 কালার, 3 কালার এগুলো ইউজ করবেন। ওকে, এই তো এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা রয়ে গেল না। এবার এইটাকে ধরে সেই বিল্ডার দিয়ে কী করেন, এখানে ম্যাচ করে দিন। ওকে, এবার এটাকে এক্সপান্ড করেন, তারপরে এখানে কি করেন আলাদা করে আবার শেপ নিয়ে ওইটার সাথে কেটে কন্ট্রোল জি এরকম রাখলেও সমস্যা নাই, তবে কেটে ফেলাটা রিস্ক ফ্রি। মানে আর কত শর্টকাট আপনারা করবেন, শর্টকাট কোনো হয় নাই। এখন থেকে ডিরেক্ট বলবো এটা হবে না, ক্লিয়ার করে কথা, তাহলে এই কোয়েশনগুলো আসবে না। শর্টকাট কোনো ওয়ে নাই, শর্টকাট আপনি কিছু করতে পারবেন, কষ্ট করা লাগবে। এই যে বসে বসে যে ইনকাম করবেন এখান থেকে কষ্ট করতে হবে। এবার এখান থেকে মাইনাস মাইনাস, এই তো মাইনাস হয়ে গেছে না। এবার রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, এটাকে আনগ্রুপ করেন, এটাকে ফেলে দিন। এখন এটা তো আমরা কই থেকে কেটে বের করলাম, ওই শেপ থেকে কেটে বের করলাম না। এটাকে কেউ আর কি ধরতে পারবে? কপিরাইট বা কোথাও থেকে নিয়ে এসে ডিরেক্টলি বসিয়ে দিচ্ছে, এটা ধরতে পারবে? এটাকে চাইলে আপনারা ইজিলি বানাতেও পারবেন। পেন্টুল নিয়ে বানানো যাবে না এটা। আর পেন্টুল কেন ইউজ করবেন? পেন্টুল ইউজ করার তো কোনো প্রশ্নই ওঠে না, শুধুমাত্র শেপ নিয়ে ইউজ করবেন। শেপ দিয়ে বানাতে পারবেন না একটা কম্বাইন করে। ক্লিয়ার? এই তো এবার আমি এগুলোকে জাস্ট এখানে কপি করে দিই। এতটুকু ক্লিয়ার সবার? এখানে এই লোগোটাকে নিয়ে আসেন এই জায়গায়, এবং এইগুলোর মধ্যে
যেখানে যে কালারটা আছে ওই কালারটা বসিয়ে দিন। আর এখানে আছে কি স্লোগান হিয়ার মিডিয়া, এটাও থাকবে এই কালারে। বাট এটা হবে আরেকটু ছোট। ওকে, ক্লিয়ার। এটাকে ঠিক এই শেপের সেন্টার করে দিন। এখানে কি শেপটা নাই? ওকে, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এখন বাকি রইল কোনটা? এইটা লোগো আর একটু উপরে উঠবে। ওকে, এখন এইটা বাকি রইল। এখন আপনারা বলেন এইটা কেমনে করবেন? সেম, এখান থেকে নিয়ে আসেন কিউআর কোড। কি কিউআর কোড ধরেন আমি এটা নিয়ে আসলাম। কি এগুলা আমরা ইনডিজাইন যখন শিখবো একেবারে শেষের দিকে কোর্সে, তখন এগুলা ইনডিজাইনে গিয়ে বানানো শিখবো ইনশাআল্লাহ। এইটাকেও করে দিন এখান থেকে ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, ডিলিট হোয়াইট এলিমেন্টস। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এবার এটাকে ঠিক এইখানে বসিয়ে দিন। ওকে, এখন এগুলা কালার করলো কিভাবে? এটাকে আনগ্রুপ করেন। এই যে শেপগুলা, এইটাকে ধরে এখান থেকে কালার নিন, তারপরে এখানে কালার বসিয়ে দিন, এখানে কালার বসিয়ে দিন। ওকে, আর বাকিগুলো যেহেতু আর এটার সাথে ম্যাচ হবে না, সমস্যা নেই, এরকম করে রেখে দিন। আর এখানে কি থাকবে? কোম্পানি নেম .com এই জায়গায়। সেখান থেকে আমরা একটা লিখা কপি করে নিয়ে আসি। কি লিখবো? www.companyname.com। ধরেন আমরা এটাই এখানে লিখে দিলাম। এবার এটাকে সেন্টারাইজ করান। হয়ে গেল না? বিজনেস কার্ড ট্রেসিং। এই হলো ট্রেসিং করার টেকনিক। এই টেকনিকে ট্রেসিং করতে পারবেন। এবার আসেন লেয়ার মেনটেনেন্সে। এই যে লেয়ার মেনটেনেন্স, এখন এগুলো আমরা লেয়ারগুলো মেনটেন করবো কীভাবে? ধরুন প্রথমে ব্যাক সাইড করি, এই সাইড করি। এই যে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, দেখেন তো যতগুলো বাটন চলে আসছে, তার মানে এগুলো কি একই লেয়ারে আছে। তো প্রথমে কি করব? এই লোগোটা থাকবে সবার কোথায়? সবার উপরে। সো এটা লোগো আছে না এখানে? এই যে এখানে নাম লিখে দিন লোগো। এটাকে আমি শর্টকাটে সবার উপরে নিয়ে গেলাম। সবার উপরে আসছে? ওকে, তারপরে কি থাকবে? ব্যাকগ্রাউন্ড। এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড। এই যে এটা পুরাটা ব্যাকগ্রাউন্ড না? এই যে এখানে এটার নাম থাকবে। এটাকে কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ বানাবো। কি বানাবো? গ্রুপ। তারপরে এই গ্রুপের নাম দেবো কি? ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপর এটা আনলক করে দেবো গাইডকে, এবং গাইডকে আমরা কি করব? ডিলিট করে দেবো। এটার গাইড কোনটা? এই লেয়ারের গাইড হলো এইটা। এই যে গাইডকে ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে কিউআর কোড। ওকে, এই যে গ্রুপ, এটা নাম দেবো কি? কিউআর কোড। ওকে, তারপরে কিউআর কোডটা থাকবে কোথায়? লোগোর নিচে। তারপরে আছে ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে নিয়ে যাব কিউআর কোডের নিচে, অথবা লোগোর কিউআর কোডের নিচে নিতে পারি। এখানে দিয়ে ওয়েবসাইট গ্রুপ করে দিতে হবে, কারণ ক্লায়েন্টরা তো আর এত এই জিনিসগুলো বুঝবে না, হিজিবিজি হয়ে গেছে না? তখন ক্লায়েন্টরা এই যে গ্রুপগুলোর নাম দেখলেই বুঝতে পারবে যে কোন জায়গায় তার ইনফরমেশনটা আছে। এবং মার্কেট প্লেসের রুলস হলো কোনো লেয়ার গ্রুপের বাইরে রাখা যাবে না। সবগুলো লেয়ার, একটাও যদি লেয়ার থেকে ওইটাকে আমরা একটা গ্রুপের ভিতরে সাজিয়ে রেখে দিতে হবে, জাস্ট সৌন্দর্যের জন্য, এবং এটা রুলস। তারপরে এই যে শেপগুলো, এগুলোকে সিলেক্ট করেন। আমি একেবারে ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ডিসিলেক্ট করলাম। এই সবগুলোকে কী করতে হবে? একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। কন্ট্রোল জি দিয়ে এগুলোকে আলাদা গ্রুপ করেন। এই যে দুইটা বাংলা অংশ সহ এটাকে আলাদা করে গ্রুপ করলাম। আর একটু অমিল আছে, আপনারা এটাকে ম্যাচ করাইয়া দেবেন। তারপরে আছে এটার নিচে আছে 2টা 3টা 4টা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এগুলোর নাম হবে শেপস। কি হবে? শেপস। একটা এস অ্যাড করবেন। আচ্ছা, এই দেখেন আমাদের এটা কমপ্লিট না? বাট উপরে আছে কয়টা? লোগো, কিউআর কোড, ওয়েবসাইট। এই তিনটাকে আমরা টেনে টেনে এইখানে নিয়ে আসতে হবে।
একসাথে টান দিলে আসবে না, এটাকে ওকে লোগো কিউআর কোড ওয়েবসাইট আসছে। এবার এখানে রেক্ট্যাঙ্গল কোনটা আসলো, আচ্ছা একটা একটা করে নিয়ে আসি। প্রথমে আনি ওয়েবসাইট, সো ওয়েবসাইটটা আনলাম শেপের উপরে, তারপরে হবে কিউআর কোড ওয়েবসাইটের উপরে, তারপরে লোগোটা নিয়ে আসলাম। ওকে, এবার সিলেক্ট করেন সব। দেখেন তো সবগুলো এক জায়গায় আছে কিনা, এক জায়গায় আছে। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম কোন সাইড হবে, ব্যাক সাইড, ব্যাক সাইড। আর এই তো ব্যাক সাইড, এটা আমরা রেক্ট্যাঙ্গল, এটাকে ডিলিট করে দেবো এইটা। এবার এইখানে এসে এইটা হবে ব্যাকগ্রাউন্ড, এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা হবে আমি বিজি দিয়ে দিলাম, বিজি ফর ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে কি গাইড ডিলিট করে দিছে, গাইডের আমাদের আর প্রয়োজন নাই, ঠিক আছে। তারপরে এখান থেকে এইগুলা লোগোটা তো লোগোর জায়গায় আছে না, এটা থাকবে সবার উপরে, সবার উপরে নিয়ে গেলাম এবং এটার নাম দিয়ে দিলাম কি লোগো। তারপরে এইটা এই যে এখানে গ্যাপটা কিন্তু সমান না, আমরা আরেকটু উপরে তুলে দিলাম এবং এই দুইটাকে গ্রুপ করব। উপরেই রাখতে হবে। কোন জায়গায়, হ্যাঁ লোগো, রুলস হলো সবসময় লোগো থাকবে সবার উপরে। ওকে, তারপরে এগুলা গেল, এই যে এই সবগুলোকে আমরা একটা গ্রুপে রাখবো, নাম, ডেজিগনেশন, এই ইনফরমেশনগুলোকে সবসময় কি রাখবো, একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। এগুলার নাম থাকবে কি, কন্ট্যাক্ট ইনফরমেশন, কি থাকবে, কন্ট্যাক্ট ইনফো অর ইনফরমেশন, এবং এগুলা থাকবে ঠিক লগর পরের গ্রুপে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশনটা। তারপরে থাকবে কি, ব্যাকগ্রাউন্ডে থাকবে তো একেবারে নিচে, তারপরে থাকবে শেপস, ব্যাকগ্রাউন্ডের পরে থাকবে কি শেপস, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। হ্যাঁ অবশ্যই, কারণ এগুলো তো শেপ না, ব্যাকগ্রাউন্ডের একটা শেপ, আবার এগুলো একটা শেপ। সো একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে গ্রুপগুলো মেনটেন করা লাগে। শেপস এই গেল, তারপরে এগুলো হলো আইকন, এই যে এইটার একটা শেপ, এইটাকে আমরা এই গ্রুপের ভিতরে ঢুকিয়ে দেব। তারপরে আইকনগুলোকে আলাদা আইকন গ্রুপ নামে সেভ করব। আইকন, তারপরে এই পুরাটাকে সবগুলা গ্রুপ চেক হয়ে গেলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম হবে ফ্রন্ট সাইড। হয়ে গেল না? ওকে, এই তো আমাদের বিজনেস কার্ড হয়ে গেছে। এরকম করে আপনারা গ্রুপগুলো মেনটেন করবেন এবং আগামী ক্লাসে লোগো, ইনফরমেশন, তারপর শেপস, কিউআর কোড থাকলে কিউআর কোড, এখন এটাকে আপনারা ওয়েট আসতেছি, এখন আপনারা এটা একটা ডকুমেন্ট নেবেন, এটাকে আগে জেপিজি সেভ করবেন, সেভ ফর ওয়েব থেকে জেপিজি করবেন অথবা নর্মাল জেপিজি করবেন। এই যে এখান থেকে আসেন, আসার পর এটা দুইটাকে জেপিজি করেন, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস দিয়ে এটা জেপিজি করেন, ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে এখানে জেপিজি করেন এক্সপোর্ট থেকে, 8 জিবি দিয়ে দিন। ওকে, 300 দিন। ওকে, দুইটা জেপিজি হয়ে গেল না? 8 জিবি দিলাম যাতে কালারগুলো কি থাকে, আমরা তো এগুলো ফেসবুকে আপলোড করবো না। যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি সেভ ফর ওয়েব থেকে গিয়ে কী করেন, সমস্যা নাই। কালার ঠিক আছে, ঠিক আছে না? এবার এই দুইটাকে কি, এগুলো তো আর আসবে না, এগুলো জেপিজিতে কিছুই আসবে না, জেপিজিতে শুধুমাত্র প্রিন্ট এরিয়া পর্যন্ত আসবে। এবার আপনি একটা ডকুমেন্ট নিন 1000 বাই 1000-এর, 1000 বাই এখানে পিক্সেলে নেবেন, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের ডকুমেন্ট, এখানে কোনো ব্লিড লাগবে না। দেন ক্রিয়েট, এবার ওই দুইটা জেপিজি এখানে প্লেস করান। একটা আসছে, আচ্ছা আরেকটাও নিয়ে আসি আমরা। ওকে, সো দুইটাকে ধরেন। ওকে, এবার এইটাকে দুইটাকে টেনে শিফট চেপে বড় করেন, এবার দুইটাকে ধরে এমবেড করেন। বাট এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে না, বা এখন তো বুঝে যাচ্ছে। যদি একেবারে এইটাও একেবারে পারফেক্ট হোয়াইট থাকে, এইটা হোয়াইট থাকে, ম্যাচ হয়ে যাবে না, তখন আপনারা যেটা করবেন ফুল পেজ দিয়ে একটা শেপ নেবেন,
শেপ নিয়ে এটাকে পাঠিয়ে দিবেন সবার নিচে। এবার তারপরে এটাকে অন্য কোনো একটা কালার করে দিন। ওকে, প্রেজেন্টেশন, এটা মক আপ না। তারপরে এটাকে আপনারা সেভ ফর ওয়েব থেকে গিয়ে জেপিজি সেভ করেন। সেভ ফর ওয়েব এটাকে করেন জেপিজি, এখান থেকে আসেন গ্রুপে, ক্লাস ওয়ার্ক, বিজনেস কার্ড, এটার নাম দিয়ে দিন আপনার, আমি 01 দিলাম। ওকে, এরকম আপনারা করে কোন জায়গায় ছিল এটা, দুইটা সেভ হয়ে গেছে? দুইটা না, একটা তো আগের ছিল 01, এটা আমাদের। ওকে, এরকম প্রেজেন্টেশন 20টা জেপিজি আপনারা গ্রুপে আপলোড করবেন আগামী ক্লাসে। ওকে, 20টা বিজনেস কার্ড ট্রেস করবেন, 20টা বিজনেস কার্ড গ্রুপে আপলোড করবেন। এই কাজগুলো করতে গিয়ে আপনারা অসংখ্য সমস্যার সম্মুখীন হবেন, নোট ডাউন করবেন, আগামী ক্লাসে প্রবলেম সলভিং হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এসব পর্যন্ত ভালো থাকেন, ধৈর্য ধরে কাজ করেন। কোনটা আগে করছিলাম আলাদা আলাদা জেপিজি, দুইটা শুধু আলাদা আলাদা। এখন এই পুরাটাকে একটা ফাইলে জেপিজি করলাম প্রেজেন্টেশন করার জন্য, যাতে আপনারা 20টা জেপিজি আপলোড করতে পারেন। ঠিক আছে? ক্লিপিং মাস্ক মানে রিং, ওইটা আগামী ক্লাসে প্রবলেম সলভিং করি। ঠিক আছে? কি? হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবেন। কিভাবে করবেন সেটা বলতেছেন? এই তো এই জায়গা থেকে আবার কপি করে নিয়ে যান, এই বিজনেস কার্ড ওপেন করেন, অথবা একটা এআই ফাইল এরকম বানিয়ে নেন। একটা ফাইল এরকম বানিয়ে নিয়ে সবগুলো আইকন একটা ফাইলে রেখে দিন। শুধু আইকন নামে একটা ডকুমেন্ট ফোল্ডার বানিয়ে নেবেন, বারবার কাজ করার সময়গুলো ওপেন করে কপি করে বসিয়ে দিবেন। জেপিজি না, জেপিজি কেন করবেন? এগুলোকে এআই ফোল্ডারে রাখবেন। ঠিক আছে? মানে সোর্স ফাইল থাকবে, জেপিজি কখনোই আইকনের প্রয়োজন নাই। ঠিক আছে? ওকে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। কি আইকনগুলা? আইকন এই তো, এই 4টা কি আছে, একটু ওয়েট করেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, এই যে এই সবগুলা কি এই সবগুলা, এগুলা কি জেপিজি না শেপ? এই তো এরকম 4টা বা 5টা বা 10টা আইকন আপনারা বানিয়ে নেন, বানিয়ে এরকম একটা ফোল্ডার বানিয়ে নেবেন এবং ওইটাকে সেভ করে দিবেন কি নামে? এই যে এখান থেকে আইকন নামে এটাকে সেভ করে দিবেন। ওকে, এটাকে ফেলে দিলাম। এই যে এখানে দেখেন আইকন নামে একটা চলে আসছে না? বুঝতে পারছেন? এরকম একটা ফাইল বানিয়ে রেখে দেবেন, ওইটাই পরবর্তীতে বারবার কাজ করবেন। সো হোমওয়ার্ক বোঝা গেছে? 20টা বিজনেস কার্ড ট্রেসিং করে রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে বা আগামীকাল ইনশাল্লাহ পাবেন। ওকে।